শুরু করার আগে আমাকে একটু বলেন, আমরা যে গত ক্লাস করলাম, লাস্ট ক্লাসটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশন করছিলাম মনে পড়ে, ডিএনএস নিয়ে আলোচনা করছিলাম মনে পড়ে। সো কারো কোনো জিজ্ঞাসা বা কোনো কোয়েরি বা কোশ্চেন কিছু কি আছে কিনা? কারো কোনো প্রশ্ন নাই? তাহলে আমি আজকের ক্লাস শুরু করব। জি স্যার, আপাতত নাই। সামনে থাকলে স্যার আপনাকে জানাবো। হ্যালো। জি স্যার, শোনা যাচ্ছে। আমি কারো কথা শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, তাহলে লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, তাহলে আজকের ক্লাস শুরু করি। তো আজকের ক্লাস হলো বেসিক্যালি আমাদের ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এর উপর। এটার দুটা ক্লাস আমরা করব। আজকে তার প্রথম পার্ট, নেক্সটে তার দ্বিতীয় পার্ট হবে। তো আইপি ভার্সন 4 মানে আমাদের নেটওয়ার্কিং জগৎটা আইপি প্রোটোকলের উপর দাঁড়ায় আছে। মানে এইখানে আইপি প্রোটোকল ছাড়া নেটওয়ার্কিং এর যে পলিসি বা প্রোটোকলস, যেটাই বলি না কেন, এটার কোনোটাই কাজ করবে না। সো এই জিনিসটা বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম বিষয়। কিছু জিনিস আমরা প্রথমে আগে একটু রিপিট করে নেই, কারণ হয়তো মেকুড বি আমরা ভুলে যেতে পারি। সেটা হলো আমরা নেটওয়ার্ক ফান্ডামেন্টালে পড়ছিলাম যে আমাদের আইপি অ্যাড্রেস কি জিনিস। হ্যাঁ, তো আইপি অ্যাড্রেস কে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা আইপি ভার্সন 4 আর একটা আইপি ভার্সন 6, যেটা প্রোডাকশন লেভেলে ব্যবহৃত হয়। তো এখানে বিগ প্রশ্ন চলে আসে যে আইপি ভার্সন 1, 2, 3 বা 5 এরা কোথায় গেল। জাস্ট মনে রাখবেন এরা প্রোডাকশনে ব্যবহৃত হচ্ছে না, এটুকুই হচ্ছে ব্যাপার। বাট আমাদের যখন প্রথম নেটওয়ার্ক ছিল আরফানেট, হ্যাঁ, আমেরিকান আর্মিরা যে ডিপার্টমেন্ট অফ ডিফেন্স যে নেটওয়ার্কটা ব্যবহার করত, আরফানেট নাম ছিল যেটার, সেটাতে কিন্তু আইপি ভার্সন 1ই ব্যবহৃত হয়েছে। ওকে, আচ্ছা। মূলত আইপি ভার্সন 4টা প্রথমে প্রোডাকশনে আসে, কিন্তু আমরা যখন প্রোডাকশনে আসে ধরেন 70-এর দশকে, 80 বা 90-এর শুরুতে আমরা বুঝতে শুরু করলাম যে আসলে আইপি ভার্সন 4 ইজ নট এনাফ। আমাদের আপকামিং জগতে যেসব রিকোয়ারমেন্ট আসবে সেগুলোর জন্য আমাদের আইপি ভার্সন 6 লাগবে। আচ্ছা, ভালো কথা। সো সেই কারণে আইপি ভার্সন 6 আসছে। আইপি অ্যাড্রেস মূলত অ্যাসাইন করে আইএএনএ, মানে আইপির অথরিটি হচ্ছে আইএএনএ নামে একটা প্রতিষ্ঠান, ইন্টারনেট অ্যাসাইন নাম্বারস অথরিটি। কিন্তু একটা আইএন এর পক্ষে সমগ্র বিশ্বে আইপি দেওয়াটা আসলে খুব একটা জটিল প্রক্রিয়া। তাই ওর পরবর্তীতে যেটা হয়েছে সেটা হচ্ছে রির তৈরি হয়েছে, রিজিওনাল ইন্টারনেট রেজিস্ট্রি। জগৎটাকে, সম্পূর্ণ বিশ্বটাকে 5টা ভাগে ভাগ করে 5টা রির তৈরি করা হয়, সেখান থেকে আইপি দেওয়া হয়। কম বেশি এই জিনিসটা আমি আগেই বলছিলাম। আমরা ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্সটা নেটওয়ার্ক ফান্ডামেন্টাল ক্লাসে বলছিলাম। ম্যাক অ্যাড্রেস মূলত আসলে একটা ফিজিক্যাল অ্যাড্রেস যেটা বার্ন করা থাকে ডিভাইসের মধ্যে। আর আইপি অ্যাড্রেসটা হলো আমাদের লজিক্যাল অ্যাড্রেস, এটা বার্ন করা থাকে না, ফিক্সড না। মোরওভার ম্যাক অ্যাড্রেসে চেঞ্জ করা যায়, এখানে বার্ন বলতে বলা মানে মানে মিন করা হচ্ছে যে প্রিন্ট করা। ঠিক আছে, মানে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে প্রিন্ট করা। উম, ওটারও ভিতরে হয়তো আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এখানে বার্ন মিন মানে 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 মিন করা হচ্ছে যে এটা একটা প্রিন্ট করা অ্যাড্রেস। ওকে, আচ্ছা। তো
দুইটাই ইউনিক, দুইটা দিয়েই কমিউনিকেট করা যায়। বাট আমাদের অ্যাকচুয়ালি আইপি অ্যাড্রেস ছাড়া বর্তমান জগতের যে ইন্টারনেট, সেটা আমরা মানে চিন্তাই করতে পারতাম না। ইন্টারনেট প্রোটোকল আর ইন্টারনেট প্রোটোকলের অ্যাড্রেসের মধ্যে মূল ডিফারেন্সটা যে জায়গায়, ইন্টারনেট প্রোটোকল হচ্ছে একটা সামগ্রিক বিষয়। ওকে, সামগ্রিক বিষয় বলতে কি, তার মধ্যে রাউটিং আছে, তার মধ্যে বিভিন্ন, এই যে আমরা টিসিপির কথা বলছি, ইউডিপির কথা বলছি, অ্যাপ্লিকেশন লেয়ারে অনেকগুলা প্রোটোকলের কথা বলছি, যেমন ডিএনএস, এইচটিটিপিএস, এইচটিটিপি, এসএমটিপি, এই যে এতগুলা প্রোটোকল আমরা পড়ছি, সবই আসলে ইন্টারনেট প্রোটোকলের আন্ডার। তার একটা পার্ট, সেই ইন্টারনেট প্রোটোকল ফ্যামিলির একটা পার্ট হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যার মধ্যে দুটো ভ্যারিয়েন্ট আছে। একটা হচ্ছে আইপি ভার্সন 4, আর একটা হচ্ছে আইপি ভার্সন 6। এই হচ্ছে সেই পাঁচটা রির, কিছুক্ষণ আগে যেটা বলতেছিলাম। ইউরোপের অংশটাকে বলে রাইপ, আর আইপি নামে পরিচিত। আমাদেরটা এশিয়া মহাদেশটাকে বলে অ্যাপনিক, একদম এশিয়া মহাদেশ সাথে অস্ট্রেলিয়া। আফ্রিকার অংশটাকে বলে অ্যাফ্রিনিক। সাউথ আমেরিকার ইয়াটাকে বলে ল্যাকনিক। আর নর্থ আমেরিকার ইয়াটাকে বলে অ্যারিন। ওকে। আচ্ছা, আমাদের অনেকেরই একটা, আমাদের মূল ভিশন এবং টার্গেট একটু বলে রাখি। আমরা মূল ভিশন এবং টার্গেট হচ্ছে সাবনেটিং এ যাওয়া। সাবনেটিং কি এগুলোই তো জানি না, ওটা আস্তে আস্তে জানবো সাবনেটিং কি, কি জিনিস খায় না মাথায় দেয়। তা আমাদের মূল ভিশনটা হচ্ছে ওখানে যাওয়া। তো মূল ভিশনে যাব, সমস্যা নাই। এখন আমাকে একটা কথা বলেন, অ্যানালজিটা আগে বোঝা খুব জরুরি। আপনি যখন অ্যানালজি বুঝবেন, তাহলে কি এবং কেন যখন বুঝবেন, সব জিনিস অটোমেটিক্যালি বুঝবেন, এটা হচ্ছে আমার বিশ্বাস। আমি কি চাইলে 1 বিঘা জমি কিনতে পারবো? একটা প্রশ্ন করলাম, প্লিজ রিপ্লাই। আমি কি 1 বিঘা জমি চাইলে কিনতে পারবো? স্যার এটা কি একসাথে মানে 1 বিঘা না অল্প অল্প করে? হ্যাঁ, আমি 1 বিঘাই কিনবো। ধরেন আমার কাছে সেই পরিমাণ টাকা আছে, তাহলে আমি চাইলে কি কিনতে পারবো না? জি স্যার পারবো। আচ্ছা, এখন আপনার থেকে মনে করেন আমি জমি কিনলাম 1 বিঘা। ওকে, আপনি 1 বিঘা জমির মালিক ছিলেন, আমি আপনার থেকে কিনলাম। জি এখন স্যার। আপনি আর নিশ্চয়ই আমাকে দলিলে লিখে দিবেন। জি স্যার। আচ্ছা, দলিল যে লিখে দিবেন, সেখানে কি আপনি 1 বিঘা লিখবেন? দ্যাটস মাই প্রশ্ন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। না স্যার। তাহলে কি লিখবেন? কোন আইডিয়া আছে? স্যার মানে স্যার হচ্ছে ওই যে এটা এটা যে শতাংশ বা শতক যেভাবে রাইট, ভাঙে আর কি স্যার, হবে স্যার। শতাংশে লিখতে হবে। সিমিলার, একই কথা। ধরেন ক্লাসটা যদি মেয়েদের নেওয়া হইতো, তাহলে আমি এই উদাহরণ দিতাম, যে ধরেন আপনি দোকানে গেলেন, আমি কি 1 ভরি স্বর্ণের গহনা কিনতে পারবো? তোর হচ্ছে হ্যাঁ পারবো। কিন্তু ক্যাশ মেমো লেখার সময় কি সে 1 ভরি লিখবে? না স্যার, গ্রামে লিখবে। গ্রামে লিখবে। এখন এই অ্যানালজিটা কেন দিল? আমাদের যে আইপি ভার্সন 4, সেটা রিপ্রেজেন্টেশন কি, মানে এটা কোন সংখ্যা পদ্ধতিতে রিপ্রেজেন্টেড? আইপি ভার্সন 4 আমরা স্যার কিছুক্ষণ এটা আগে হচ্ছে, দেখছিলাম। জি স্যার। এই আইপি ভার্সন 4, আমরা বেসিক থেকেই সবকিছু কিন্তু আসবো, সো বেসিক মিস করা যাবে। এই যে আমাদের আইপি ভার্সন 4, এটা কি ধরনের রিপ্রেজেন্টেশন? কোন সংখ্যা পদ্ধতির রিপ্রেজেন্টেশন এটা? স্যার এটা বাইনারি। না, ভালো করে দেখা কোন তো, আপনি ভুল বলতেছেন। আচ্ছা। এটা আমাদের আইপি ভার্সন 4, এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতির রিপ্রেজেন্টেশন, জি স্যার রাইট? ডেসিমেল। জি স্যার ডেসিমেল। আর আইপি ভার্সন 6টা কোনটা? স্যার হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমেল স্যার। হেক্সাডেসিমেল। আমাদের আইপি ভার্সন 4 হচ্ছে ডেসিমেল, আইপি ভার্সন 6 হচ্ছে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। কিন্তু প্রবলেমটা যে ওই যে ঠিক স্বর্ণের মতো, আপনি হয়তো, আমি হয়তো ডেসিমেল দিয়ে কাজ করতেছি, আমি হয়তো হেক্সাডেসিমেল দিয়ে কাজ করতেছি, কারণ আইপি ব্যবহার করে মানুষ, ঠিক আছে? কিন্তু কম্পিউটার তো ভাই এই জিনিস বুঝবে না। আমি কি বুঝাইতে পারলাম? কম্পিউটার তো ডেসিমেল সংখ্যা পদ্ধতি বোঝে না, কম্পিউটার তো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বোঝে না। সে কি বোঝে? বাইনারি স্যার। তার মানে
আমাদের জিনিস যেটা দাঁড়াইলো, আইপি ভার্সন 4 হোক, আইপি ভার্সন 6 হোক, কিংবা ম্যাক অ্যাড্রেস হোক, হ্যাঁ, কম্পিউটিং সিস্টেম এটাকে কনভার্ট করবে কিসে? বাইনারিতে। আচ্ছা। এবং আমাদেরও যদি ওই যে এগুলোকে ভাগাভাগি করতে হয়, সাবনেটিং মানে ভাগাভাগি, হ্যাঁ, তো ভাগ যদি করতে হয়, মনে করেন আপনার কাছে 2 বিঘা জমি ছিল, আপনি আমার কাছে 1 বিঘা জমি বিক্রি করলেন। আপনার কাছে 10 ভরি স্বর্ণ ছিল, আপনি আমার কাছে 2 ভরি স্বর্ণ বিক্রি করলেন। এখন এটা বিক্রি করার সময় আপনাকে সামগ্রিকভাবে স্বর্ণের ক্ষেত্রে গ্রাম, জমির ক্ষেত্রে শতাংশে কনভার্ট করে তারপরে তো আমার কাছে বিক্রি করতে হবে, রাইট? স্যার আপনার কথাটা একটু আস্তে শোনা যাচ্ছে, মানে জোরে থেকে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে শোনা যাচ্ছে স্যার। মানে বুঝলাম না। স্যার প্রথমে হচ্ছে কথাটা ক্লিয়ারলি, নর্মালি যেভাবে শোনা যায় ওভাবে যাচ্ছে, এরপরে স্যার আস্তে আস্তে কথাটা মানে একদম আস্তে শোনা যাচ্ছে। এটাই স্যার এখন আপনার যে শুনতে পান? এখনো স্যার আস্তে শুনতে পাচ্ছি, আগের তুলনায় আর কি, শুরুর তুলনায় এখন আস্তে শোনা যাচ্ছে। দাঁড়ান দেখি, হেডফোনে কিছু সমস্যা আছে হয়তো। স্যার এখন মানে আমি প্রথমে ঠিকভাবে শোনা যাচ্ছে স্যার, শুনতেছিলাম না। এখন ঠিকভাবে শোনা যাচ্ছে। আচ্ছা, হুম, এখন আমার কথাটা হচ্ছে, তাহলে যদি আমরা সাবনেটিং করতে যাই, মানে সাবনেটিং মানে হচ্ছিল, ব্যাপারটা হচ্ছে আপনার কাছে 100টা আইপি আছে, আপনি কাউকে 5টা আইপি দিবেন, কথার কথা। তাহলে আপনাকে এটা কনভার্ট করতে হবে বাইনারিতে, যেমনটা আপনি স্বর্ণের ক্ষেত্রে করতেন গ্রামে, আপনি যেমনটা জমির ক্ষেত্রে করতেন শতাংশে। এটা কি বোঝা গেছে? এটা হচ্ছে অ্যানালজি। তার মানে আমাদের যদি সাবনেটিং করতে হয়, সেটা আইপি ভার্সন 4 হোক বা আইপি ভার্সন 6 হোক, ঠিক আছে, তো সেইখানে আমাদের 3টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানতে হবে। একটা হচ্ছে ডেসিমাল, একটা হচ্ছে বাইনারি, আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এম আই ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। তো আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের শেখাবো। আপনারা যদি ক্লাসের সাথে গ্রো থ্রু করেন, আপনি সাবনেটিং এ মাস্টার হয়ে যাবেন। ওকে, একটু প্র্যাকটিস করতে হবে ডেফিনেটলি। আচ্ছা, তো এই সংখ্যা পদ্ধতি কি আমাদের শিখতে, জানতে, পড়তে কোনো পড়াশোনা করার দরকার আছে? আমরা এটা সবাই জানি না? জি স্যার। ক্লাসে যারা আছি প্রত্যেকেই জানি না? জি স্যার। অবশ্যই জানার কথা। আচ্ছা, এই সংখ্যা পদ্ধতিটাও আমাদের খুব প্যারা দিবে না। দেখেন, 9 পর্যন্ত সেই, 9 পর্যন্ত কি সেম সেম। স্যার। জি। তারপরে হচ্ছে এ বি সি ডি ই এফ। তাহলে আমরা 2টা সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনে গেলাম, রাইট? জি স্যার। আমাদের প্রবলেম রয়ে গেল বাইনারিতে। আমি খুব সহজভাবে আপনাদের বাইনারি বোঝাবো, আপনারা ঠিক সহজভাবে বাইনারিটায় থাকেন। কোন, মানে অন্য কোন জ্ঞানে ছিলেন বা ছিল, সেই জ্ঞান ইমপ্লিমেন্ট করার দরকার নেই আমাদের, অন্তত আইপির জন্য সেই সব জ্ঞানের দরকার নেই। দেখেন, আমাদের ডেসিমেলে মনে করেন 0, ডেসিমেলে কত? শূন্য। 0। তাহলে বাইনারিতে 4টা শূন্য, এটুকু খালি মাথায় রাখ। ডেসিমেলে 0, বাইনারিতে কয়টা শূন্য তাহলে? 4টা শূন্য। 4টা শূন্য। আচ্ছা, এখন যদি ডেসিমেলে 1 হয়, তাহলে সেটা আপনি বাইনারিতে কিভাবে লিখবেন? 3টা শূন্য দিয়ে 1 লিখবেন না, কারণ আগে শূন্যগুলোর তো ভ্যালু নাই। জি তাই স্যার। ভাবে লিখেন না আপনি? জি স্যার। আচ্ছা, আমার একটু বলেন তো, ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে, চিন্তা করে বলেন, আগে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এর পরবর্তীতে কোন সংখ্যায় গিয়ে আবার বাইনারি কম্বিনেশন পাওয়া যায়? আমার প্রশ্নটা কি বোঝা গেছে? ফার্স্ট কথা হচ্ছে এটা। প্রশ্নটা কি আমি আরেকবার বলি। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1-এর পরে কোন সংখ্যায় গিয়ে আবার বাইনারি কম্বিনেশন পাওয়া যায়? স্যার 5-এ। কিভাবে? আর, যেমন হচ্ছে আপনি শূন্য। আগে আগে একটু স্টপ। আপনি কি আগে প্রশ্নটা বুঝতে পারছেন?
স্যার আমি প্রশ্নটা করেছি, একটু ভাঙি প্রশ্নটাকে। আমি প্রশ্নটা করছি 0 এবং 1-এর পর। তাহলে 1-এর পর কি? 2, তাই না? জি স্যার, দুই জি স্যার। কিন্তু আমি এখানে আবার একটা ক্লজ জুড়ে দিছি যে 1-এর পর কোন সংখ্যায় গিয়ে আবার বাইনারি কম্বিনেশন পাওয়া যাবে। এখন 2 কি বাইনারি কম্বিনেশন? না স্যার। 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো কোনোটার মধ্যে আপনি বাইনারি দেখতে পাচ্ছেন? না স্যার। কিন্তু দাঁড়ান, 10-এ গিয়ে দেখেন 1 আর 0, তার মানে এটা কি? বাইনারি কম্বিনেশন স্যার। বাইনারি কম্বিনেশন। তাহলে আমি যদি প্রশ্ন করি 0-1-এর পরে কততম সংখ্যায় ডেসিমাল পদ্ধতিতে গিয়ে আপনি আবার বাইনারি কম্বিনেশন পাচ্ছেন, তার উত্তর হচ্ছে 10। 10। জি স্যার। এরপরে কততে পান? 10-এর পর, স্যার 10-এর পর 11, কততে পান? 11তে স্যার। 11-তে পান। 11-র পরে কততে পান? 11-র পরে কততে পান? 11 পরে স্যার 13-তে। না, কিভাবে 13-তে পাবো আমি? 13 মানে 1 আর 3, 3 কি বাইনারি? স্যার তো 100তে যাই পাওয়ার কথা। রাইট। 11-র পরে কততে পাওয়া যায়? 100-তে। 100-তে। বুঝতে পারছেন, মাঝে কিন্তু কোনো আর বাইনারি কম্বিনেশনের সংখ্যা নেই। 100-র পরে কততে পাওয়া যায়? স্যার 101। এরপরে কততে পাওয়া যায়? স্যার 111। নো, না না স্যার স্যার, মাঝখানে 100, স্যার 110 আছে। 110 আছে 110 স্যার, আছে জি স্যার। 110 আছে, এরপরে 111। তারপর 111। এরপরে কততে পাওয়া যায়? 1000, তাই না? এর মাঝে আর কোনো সংখ্যা আছে? চিন্তা করে দেখেন তো, এর মাঝে কোনো সংখ্যা আছে? 111-র পর আর কোনো বাইনারি কম্বিনেশন সংখ্যা আছে 1000-এর আগে? নাই কিন্তু। তারপরে কততে আছে? 1000। এরপরে কততে আছে? 1001। এরপরে কততে আছে? 1010। এরপরে কততে আছে? 1011। এরপরে কততে আছে? আবার গিয়ে আছে 1100-তে। তারপরে কততে আছে? 1101। তারপরে কততে আছে? 1110। তারপরে কততে আছে? 1111। দেখেন, আপনি যেভাবে বাইনারি গুলা খুঁজে বের করলাম আমরা, এইখানে বাইনারি গুলা ঠিক ওইভাবেই আছে। আছে কিনা দেখেন তো। জি স্যার। তার মানে আমাদের আমি যেই পদ্ধতিতে পড়াচ্ছি সেখানে আপনাকে কোনো কিছু বুঝতে হবে না, সেখানে কমন সেন্স লাগবে। বুঝতে পারছেন? ছোটবেলায় ওই যে কমন সেন্স দিয়ে কিছু ম্যাথ করতেন না, অনেকটা কমন সেন্সের ম্যাথ। আপনি যদি, এখন মজাটা দেখেন, আপনি যদি এই টেবিলটা, ধরেন আপনার একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা আসলো, পরীক্ষাতে বলা হইলো একটা আইপি ভার্সন 6-এর অ্যাড্রেস দেওয়া হইলো, বুঝছেন? অনেক বড় অ্যাড্রেস, তাই না? এবং তাকে বলা হইলো বাইনারিতে কনভার্ট করতে। বিশ্বাস করেন, আপনি যেই পদ্ধতিতেই ম্যাথ করবেন সেই পদ্ধতিতেই বাইনারি কনভার্ট করতে আপনার বিশাল সময় লাগবে। বাট আপনি যদি এই টেবিলটা প্লট করে নিতে পারেন, তখন তো আপনার এই ডেসিমেলটা লাগবে না, শুধু হেক্সাডেসিমেল আর বাইনারি প্লট করবেন। আপনি যদি এইটা প্লট করে নিতে পারেন, আপনার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগার কথা, ম্যাক্সিমাম। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। এটা কি ক্লিয়ার? এটা কিভাবে আসছে, কিভাবে মানে হবে, কিভাবে যাবে? এই টেবিলটা কিন্তু আমাদের লাগবে। সেটা মুখস্থ করার কোনো ব্যাপার নেই, মুখস্থ করতে গেলে আপনি মুখস্থ করতে পারবেন না, শিওর থাকেন। ম্যাথমেটিক্যালি এটা ক্যালকুলেটেড করা বের করা সম্ভব, বাট সেটা আপনাদের জন্য আরো কমপ্লেক্স হতে পারে। বরঞ্চ আমি যে পদ্ধতিতে যাচ্ছি, আমার অভিজ্ঞতা বলে এই পদ্ধতিটা মাচ বেটার। যে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে ডেসিমেলে 0 1, ওকে ফাইন, আপনি 4টা শূন্য লিখলেন, 3টা শূন্য দিয়ে 1 লিখলেন। তারপরে 2, 2 মানে হচ্ছে ডেসিমেলে যে আপনাকে চিন্তা করতে হবে যে কোন সংখ্যায় আবার বাইনারি কম্বিনেশন পাওয়া যাচ্ছে ডেসিমেলে। তাহলে 0 1-এর পরে আপনি 10-এ পাবেন,
তারপরে 11-তে পাবেন, তারপরে 100-তে পাবেন, তারপরে 101-এ পাবেন, 110-এ পাবেন, 111-তে পাবেন, এইভাবে জিনিসটা যেতে থাকবে আনটিল যতক্ষণ 4টা 1 না হচ্ছে। মানে এফ মানে হচ্ছে 4টা 1। ওকে, তার মানে একটা হেক্সাডেসিমেল ডিজিট ইকুয়ালস টু 4টা করে বিট। বুঝতে পারছেন? আচ্ছা, এই কথাটা কিছুক্ষণ আগে বলতেছিলাম। আপনি আইপি ভার্সন 4 লেখেন আর আইপি ভার্সন 6 লেখেন, আপনি যে আইপি ব্যবহার করেন না, কম্পিউটিং সিস্টেম তথা আমাদের কম্পিউটার, তথা আমাদের ল্যাপটপ, তথা আমাদের রাউটার, তথা আমাদের সুইচ, যেখানে আইপির প্রয়োগ আছে বা ম্যাক অ্যাড্রেসের প্রয়োগ আছে, তারা এটারে বাইনারিতে কনভার্ট করে। ক্লিয়ার? এটা হচ্ছে মোদ্দা কথা। আমরা কিছু আরো বেসিক স্টাডি চিন্তা ভাবনাগুলা করে নেই। আপনারা কি, বিট মানে কি? বিট মানে হচ্ছে হয় 0 নয়তো 1। বিট মানে হচ্ছে কি, হয় 0 নয়তো 1, রাইট? 8টা বিট একসাথে যখন হয় তাকে আমরা বলি কি, 1 বাইট। 8টা বিট যখন একসাথে হয় মানে 0 1, এরকম 8টা 0 1 এর কম্বিনেশন যদি একসাথে থাকে তাকে আমরা বলি 1 বাইট। আচ্ছা, হচ্ছে আমাদের একটি আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস এবং তার স্ট্রাকচার। আইপি ভার্সন 4 কে বলা হয় ডটেড ডেসিমেল রিপ্রেজেন্টেশন। কি বলে? ডটেড ডেসিমেল। কেন? সংখ্যা পদ্ধতিটা হচ্ছে ডেসিমেল, তার মাঝখানে একটা করে ডট আছে, যে কারণে একে কি বলা হচ্ছে, ডটেড ডেসিমেল রিপ্রেজেন্টেশন। প্রতিটা ডটের মধ্যে, প্রতিটা ডটের মধ্যে 8টা করে বিট আছে। কয়টা করে বিট আছে? 8টা করে বিট আছে। তাহলে যদি ঘর থাকে 4টা, 4 8 কয় বিট হইল? 32 32 বিট। আইপি ভার্সন 4 অ্যাড্রেসের কয় বিটের অ্যাড্রেস তাহলে? 32 বিট, কয় বাইটের অ্যাড্রেস? 4 বাইট। এটা মাথায় রাখতে হবে। কেন মাথায় রাখতে হবে বলি, সেটা হচ্ছে আমি অনেক সময় ইন্টারভিউ বোর্ডে, আমি কেন, অনেকেই করে এই কাজটা, কারণ অনেকে আছে কি, আমরা তো টেস্ট করি যে আপনি আসলেই পড়ে আসছেন কিনা বা আসলেই জিনিসটা বোঝেন কিনা। এই ক্লাসে যারা আছে উপস্থিত প্রত্যেকেই হয়তো বা জানে অলরেডি আইপি ভার্সন 4 32 বিটের অ্যাড্রেস। ভালো কথা, এটা সবাই জানে বা মুখস্থ বিদ্যার মাধ্যমে অর্জিত হয়েছে। এখন তারে যদি প্রশ্ন করা হয়, কাউন্টার প্রশ্ন করা হয়, মানে প্রশ্নটা যদি এইভাবে না করে যে কয় বিটের অ্যাড্রেস, তার বদলে যদি বলা হয় আইপি ভার্সন 4 কয় বাইটের অ্যাড্রেস, এটার আনসার আমি দেখতে পাইছি যেটা আমার মানে ইন্টারভিউর অভিজ্ঞতায় 60 to 70% মানে যারা ইন্টারভিউ দিতে আসে তারা উত্তর দিতে পারে না। কেন? কারণ সে মুখস্থ করছে। বুঝতে পারছেন? বাট সে যদি মুখস্থ না করতো তাহলে কিন্তু এটার আনসারটা দিতে পারতো। তো এটা মাথায় রাখতে হবে যে আমাদের আইপি ভার্সন 4 32 বিটের, 8 বিটে 1 বাইট। সো 32 কে আপনি 8 দিয়ে যদি ভাগ দেন তাইলে দাঁড়াবে 4 বাইট। সুতরাং আমাদের আইপি ভার্সন 4 একই সাথে আমরা বলতে পারি 4 বাইটের অ্যাড্রেস। ঠিক আছে? আচ্ছা, এলো আমাদের আইপি ভার্সন 4 এর বর্ণনা। এবার একটু অ্যানালজি আর একটা দেওয়ার চেষ্টা করি। কারণ হচ্ছে আমরা যেটা হয় এই যে জিনিসগুলো শুনতেছি 32 বিট মানে 32টা 0 1 আছে, ভালো কথা। হ্যাঁ, কিন্তু আমরা এই জিনিসটার ম্যাপিং অনেক সময় করতে পারি না। ম্যাপিং বলতে আসলে কি বোঝাতে চাচ্ছি দেখেন, খুব ছোট জিনিস দিয়ে বোঝাই। এই যে একটা ডিভাইস এখানে দেখতে পাচ্ছেন, জি স্যার। এটা হচ্ছে খুব পুরোনো দিনের একটা ইলেকট্রনিক টাইপরাইটার। মানে টাইপরাইটার তো নিশ্চয়ই দেখার সৌভাগ্য হয়েছে কি নাকি হয় নাই? স্যার আমি দেখছি স্যার। আচ্ছা, এখনো কিন্তু টাইপরাইটার ব্যবহৃত হয়, জানেন এটা? জি স্যার, আদালতের প্রাঙ্গণ।
রাষ্ট্রভাবে। কেন আদালতের প্রাঙ্গণে টাইপরাইটার ব্যবহৃত হয়? আদালতের মানুষ কি গরিব? না স্যার। তাহলে শোনেন, বিদ্যা লুকায় আছে সব জায়গায়, বলেন তো আদালতে কেন টাইপরাইটার ব্যবহৃত হয়? এবং আপনি কি জানেন টাইপরাইটারে লেখা এক পাতা প্রিন্টের খরচ বোধহয়, আমি আজকে থেকে 10-15 বছর আগের হিসাব বলতেছি, 1000 টাকা ছিল। এখন কত হয়েছে আমি ঠিক জানি না। এক পাতা জাস্ট প্রিন্টের খরচ 1000 টাকা টাইপরাইটারে। তাহলে আদালত প্রাঙ্গণে এখনো কেন টাইপরাইটার ব্যবহৃত হয়? ওরা কেন উন্নত প্রযুক্তির প্রিন্টার ব্যবহার করে না? নো আইডিয়া। না স্যার, আসলে এখন আইডিয়া নেই। আচ্ছা, আপনি যত উন্নত মানের লেজার প্রিন্টার প্রিন্ট দিয়ে প্রিন্ট করেন না কেন, ওটাকে টেম্পার করা সম্ভব। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার। কিন্তু টাইপরাইটারকে টেম্পার করা যায় না। এটা হচ্ছে ইস্যু, যে কারণে আদালতে দলিল দস্তাবেজ, আদালতের রায়, এইসব জিনিসে টাইপরাইটার এখন পর্যন্ত ব্যবহৃত হয়। কোশ্চেন হচ্ছে কেন টেম্পার করা যায় না? কারণ ও তো কাগজে যায় হিট করে, বুঝতে পারছেন? কাগজে একটা পার্মানেন্টলি সে খোদাই করে। আর আমাদের যে লেজার প্রিন্টার বলেন বা ইঙ্কজেট প্রিন্টার করেন, এরা তো হয় একটা কালিরে গরম করে আটকায় দেয়, লেজার প্রিন্টার। আর যেটা ইঙ্কজেট প্রিন্টার সেটা হচ্ছে কালিরে স্প্রে করে। দুইটারেই মনে করেন সিস্টেম করার ওয়ে আছে। এই জন্য আদালত প্রাঙ্গণে এখনো টাইপরাইটার ব্যবহৃত হয়। এনিওয়ে, এটা আমাদের একটা ইলেকট্রনিক টাইপরাইটার। ইলেকট্রনিক টাইপরাইটারের বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনি কিছু ডাটা সেভ করতে পারবেন। তা খুব আহামরি কোনো ডাটা সেভ করতে পারবেন না। যেমন এই ইলেকট্রনিক টাইপরাইটারটায় মাত্র 64 কিলো বাইট ডাটা সেভ করা যায়। 64 কিলো বাইট। এর অর্থ হচ্ছে কি জানেন? আপনি এটার মধ্যে 65,536 বিট, তার মানে আরেক ভাষায় বললে এইটাতে 65,536টা জিরো ওয়ান আটকাবে। ক্লিয়ার? জি স্যার। তার মানে আমি যদি আরেকটু ব্যাখ্যা করি, ঠিক আছে, 65,536 তো, তাহলে আপনি মনে করেন কি লিখতেছেন, ওকে? এ লিখলেন, বি লিখলেন, সি লিখলেন, ডি লিখলেন। এ বি সি ডি লিখলে আপনার টোটাল 4 বিট করে 16 বিট জায়গা লাগবে, তাই না? জি স্যার। 16 বিট জায়গা লাগবে। তাহলে আপনি একটা এ ইকুয়ালস টু যদি 4 বিট হয়, আপনি ওইটারে মানে 4 দিয়ে যদি ভাগ দেন 65,536কে, তাহলে ঠিক ততগুলা ক্যারেক্টার এটার মধ্যে আপনি রাখতে পারবেন, উইদাউট এনি স্পেস, উইদাউট এনি ডট টট, এভরিথিং। আমি জাস্ট এই উদাহরণটা দিছি এই কারণে, কারণ আমরা অনেক সময় সংখ্যা পড়ি কিন্তু ম্যাপিং করি না। তাহলে সংখ্যাটা শোনেন, যারা গণিতে তারাই ভালো, যারা সংখ্যাটারে মাথায় সাজাইতে পারে, মাথায় সংখ্যাটাকে দেখতে পারে, ওকে, যারা, ওরাই গণিতে সবচেয়ে ভালো হয়। তো এনিওয়ে, আমাদের গণিতে খুব বেশি ভালো হওয়ার দরকার নেই, আপাতত আমরা নেক্সট স্টেজে চলে যাই। নেক্সট স্টেজ হচ্ছে হলো আমাদের আইপি ভার্সন 4 থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে কনভার্ট করা শিখতে হবে। এখন এই যে বাইনারিতে কনভার্ট করব, এটার জন্য দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি স্কুল কলেজে শেখানো হয়, সেটার নাম হচ্ছে ডাবল টেবিল। এই ডাবল টেবিল প্রক্রিয়াটা সাধারণত একাডেমিক শিক্ষায় শেখানো হয়। সেটা হচ্ছে, ধরেন একটা সংখ্যা আছে 177, এই 177কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন? হ্যালো? না স্যার, স্যার। অবশিষ্ট থাকবে। কারণ হচ্ছে এটা একটা বেজোড় সংখ্যা। জি স্যার। যেহেতু বেজোড় সংখ্যা, একে 2 দিয়ে বিভাজ্য করা যাবে না। কিন্তু 176কে যায়। তো 176-এ যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে ফলাফল হয় 88। কিন্তু আমরা তো
একটা সংখ্যা আসলে আলাদা রাখছিলাম, তাই আমাদের ভাগশেষ থাকবে 1। ক্লিয়ার? জি স্যার। 88 আবার জোড় সংখ্যা, একে 2 দিয়ে ভাগ করা যায়, তাই আমাদের কোনো ভাগশেষ থাকবে না। 44 এইটা হচ্ছে 88 2 দিয়ে ভাগ করার ফলে সৃষ্ট ভাগফল। 2 দিয়ে একে আবার ভাগ করা যায় যেহেতু এটা জোড় সংখ্যা, এর ভাগফল হচ্ছে 22, একেও 2 দিয়ে ভাগ করা যায়, এবং উভয় ক্ষেত্রে আমাদের কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু 2 দিয়ে আমি যখন 11কে ভাগ করব, তখন আমার কাছে এক ভাগশেষ থাকবে, কারণ 11 হচ্ছে বেজোড় সংখ্যা। 11 থেকে আবার বেজোড় যেহেতু, তাই আপনি এইটাকেও ভাগ করতে পারবেন না। আপনার ভাগ ফল হবে 5, এক ভাগশেষ হিসাবে থেকে যাবে। 5কেও আপনি ভাগ করতে পারবেন না, আপনি ভাগ করতে পারবেন 4কে, তাই ফলাফল হবে 2, ভাগশেষ 1 থেকে যাবে। 2কে 2 দ্বারা বিভাজ্য, এবং সেই ক্ষেত্রে আপনার ভাগফল হবে 1, কোনো ভাগশেষ থাকবে না। এখন এই যে আপনি ফলাফল যেটা বের করলেন, ওকে, সেই ফলাফলটাকে উল্টা, মানে যে ভাগশেষ গুলা রয়ে গেল, সেগুলোর যদি উপর, সরি মানে উল্টা দিকে সাজান, মানে নিচের থেকে উপরের দিকে যদি যান, তাহলে যেই জিনিসটা দাঁড়াবে সেটাই হচ্ছে 177-এর বাইনারি। এই পদ্ধতিটা আপনাদেরকে কম বেশি একাডেমিক শিক্ষায় শেখানোর কথা। আপনারা শিখছেন না এটা আপনাদের কলেজে বা ইউনিভার্সিটিতে? জি স্যার, আমরা শিখছি স্যার। এখন প্রবলেম হচ্ছে, এই পদ্ধতি ভালো খারাপ না, আমি কোনো পদ্ধতির খারাপ ভালো আসলে আমি ডিফাইন করব না। আমাদের আইপি ভার্সন 4-এ অক্টেট কয়টা? 4টা স্যার। 4টা। আমি যদি ধরি এইটা একটা অক্টেট, আর এইটার থেকে আমার বাইনারি কনভার্ট করতে সময় ধরেন লাগছে 2 মিনিট, তাহলে বাকি 3টার জন্য 8 মিনিট সময় তো আমার প্রয়োজন, তাই না? জি জি স্যার। স্যার। এখন পরীক্ষার হলে আপনি তো এত সময় পাবেন না, এটা হচ্ছে সমস্যা। বুঝতে পারছেন? পরীক্ষার হলে আপনাকে এত সময় দেওয়া হবে না। তাই আমি একটা বিকল্প পদ্ধতি নিয়ে আপনার সাথে আলোচনা করব আজকে। এই বিকল্প পদ্ধতিটাও হয়তো বা আপনাদের একাডেমিক শিক্ষায় শেখানো হইতে পারে। সেই বিকল্প পদ্ধতিটার নাম হচ্ছে সাবট্রাকশন। বিকল্প পদ্ধতিটার নাম হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন। এইটা আমি একটু একটা ওয়ার্ড ফাইল খুলে আপনাদের বুঝাই। আমাকে আপনারা যে কোনো একটা আইপি অ্যাড্রেস বলেন, আপনাদের খুশি মতো। আপনারা আমাকে যে কোনো একটা আইপি অ্যাড্রেস বলেন আপনাদের খুশি মতো। স্যার 192.168। একদম জাতীয় আইপি। জি স্যার, আচ্ছা, জাতীয়। আমি বাকি শেষের দুইটা আমি চয়েস করি। এটা একটা আইপি অ্যাড্রেস। ওকে, খুশি? আচ্ছা, স্যার। এখন এইটারে আমারে বাইনারিতে কনভার্ট করতে হবে। আমি ডাবল ডাবল প্রক্রিয়াতে করতে পারি, বাট এটাতে প্রচুর সময় লাগবে। বাট আমি এটাকে এখন ডাবল ডাবলের পরিবর্তে আসলে সাবট্রাকশন পদ্ধতিতে করব। তো সাবট্রাকশন পদ্ধতিতে করার জন্য আপনাকে একটি নাম্বার মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে এইটা 128, তার অর্ধেক কত? 64, তার অর্ধেক কত? 32, তার অর্ধেক কত? 16, 16। তার অর্ধেক কত? 8, তার অর্ধেক কত? 4, তার অর্ধেক কত? 2, তার অর্ধেক কত? 1। আপনি প্রশ্ন করতে পারেন, স্যার আপনি এরকম সুন্দর করে একটা নাম্বার কোত্থেকে বসাইলেন? আমি আসলে এটা বসাইছি একটা যুক্তি থেকে। সেই যুক্তিটা হচ্ছে 2 টু দ্য পাওয়ার 7, যার ফলাফল হচ্ছে হলো 128,
2 to the power 6, যার ফলাফল হচ্ছে হলো 64। 2 to the power 5, যার ফলাফল হচ্ছে হলো 32। 2 to the power 4, যার ফলাফল হচ্ছে হলো 16। 2 to the power 3, যার ফলাফল হচ্ছে হলো 8। 2 to the power 2, যার ফলাফল হচ্ছে হলো 4। 2 to the power 1, যার ফলাফল হচ্ছে 2, and 2 to the power 0, যার ফলাফল হচ্ছে 1। বোঝা গেছে বিষয়টা? তার মানে আমি নাম্বারটা কিন্তু আকাশ থেকে একদম নিয়ে আসি নাই। বুঝতে পারছেন সংখ্যাটা কোত্থেকে আসছে? তারপরেও আমি বলবো যে সংখ্যাটা আপনারা মুখস্থই কইরা নেন, যে আপনি 128, তার অর্ধেক 64, তার অর্ধেক 32, তার অর্ধেক 16, তার অর্ধেক 8, তার অর্ধেক 4, তার অর্ধেক 2, তার অর্ধেক 1। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, হ্যাঁ, আরেকটা জিনিস জেনে রাখেন, এটাও আমাদের লাগবে পরবর্তীতে। এই সংখ্যাগুলোকে আপনি যদি যোগ করেন, এই সংখ্যাগুলোকে আপনি যদি যোগ করেন, তাহলে এর যোগফল হবে 255। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, ফাইন। এখন চলেন আমরা প্রথমে 192-কে বাইনারি করি। মনে করেন আপনার কাছে 192টা কলম আছে, আপনি কি সেইখান থেকে 128 জনকে কলম দিতে পারবেন? স্যার পারবো। কারণ কি আপনার কাছে যথেষ্ট পরিমাণ কলম আছে, ইনফ্যাক্ট যথেষ্ট থেকেও বেশি আছে, রাইট? যেহেতু আপনি কলম দিতে পারতেছেন তাই 1, কলম দিতে পারছেন তাই কি 1। 1, যদি দিতে না পারতেন তাহলে 0। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আপনি 192টা ছিল, তার থেকে 128টা দিয়ে দিছেন, বুঝছেন? আপনার কাছে 192 ছিল, আপনি 128 জনকে দিয়ে দিছেন। ডেফিনেটলি আপনার কাছে এখন 192টা নাই, আছে কয়টা? 64টা। 64টা। যদি আপনার কাছে 64টা থাকে, তাইলে আপনি কি 64 জনকে কলম দিতে পারবেন? উত্তর হচ্ছে পারবেন। কেন পারবেন? আপনার কাছে যথেষ্ট পরিমাণ আছে তাই পারবেন, রাইট? জি স্যার। তাহলে 1। এখন আপনার কাছে কি আর কোনো কলম অবশিষ্ট আছে? না স্যার। তাহলে আপনি 32 জনকে কলম দিতে পারতেছেন না, 16 জনকে কলম দিতে পারতেছেন না, 8 জনকে কলম দিতে পারতেছেন না, 4 জনকে কলম দিতে পারতেছেন না, 2 জনকে কলম দিতে পারতেছেন না, এবং 1 জনকে কলম দিতে পারতেছেন না। বিষয়টা কি বোঝা গেল? বিষয়টা কি বুঝতে পারলেন? জি স্যার। এবং এইটাই 192 এর বাইনারি সংখ্যা। আপনি চাইলে ডাবল ডেবল দিয়ে 4 মিনিট 5 মিনিট সময় খরচ করে এটা বের করতে পারেন, অথবা সাবট্রাকশন পদ্ধতিতে আপনি এইভাবে বের করতে পারেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এর পরেরটা করি। আমরা কি 168 জনকে কলম দিতে পারবো? পারবো। ইনফ্যাক্ট 168 জনকে আমি যদি, সরি, 168টা আমার কলম আছে, সেটা 128 জনকে যদি দেই, তাহলে আমার কাছে থাকবে হচ্ছে 40। ফাইন। যদি 40টা থাকে তাহলে আমি 64 জনকে দিতে পারবো না। 32 জনকে আমি দিতে পারবো, আমার কাছে থাকবে 8। 16 জনকে আমার পক্ষে দেওয়া সম্ভব না, 8 জনকে দিয়ে দিলাম, আমার কাছে আর কোনো কলম নাই। তাহলে 4 জনকে দেওয়ার কিছু নাই, 2 জনকে দেওয়ার কিছু নাই, 1 জনকে দেওয়ার কিছু নাই। ক্লিয়ার? এবার আসি 118-তে। 128 জনকে আমি দিতে পারবো না, আমার কাছে কম কলম আছে।
64 জনকে আমি দিতে পারবো। তাহলে আমি 118 থেকে 64 বিয়োগ করে দেখি। 118 মাইনাস 64, 54। ওকে ফাইন। 54 যদি হয় তাহলে আমি 32 জনকে দিতে পারবো। ওকে ফাইন। সো আমি -32 করি, -32 আছে কত? 22। 22 যদি হয়ে থাকে তাহলে আমি 16 জনকে দিতে পারবো। 16 জনকে যদি আমি দিয়ে দেই, থাকবে হচ্ছে আমার কাছে 4 আর 2 6, 8 জনকে আমি দিতে পারবো না। 4 জনকে দিতে পারবো, 2 জনকেও দিতে পারবো, একজনকে দেওয়ার জন্য আমার কাছে কিছু অবশিষ্ট নাই। তাহলে এইটা হচ্ছে 118-র বাইনারি। 179-এ আসি। 128 জনকে আমি এক দিতে পারবো। আমি একটু ক্যালকুলেটরের সহযোগিতা নেই। ওয়ান কত যেন ছিল? 79। 179 মাইনাস 128 ইকুয়ালস টু 51। তাই যদি থেকে থাকে 64 জনকে আমি দিতে পারবো না, সো শূন্য। 32 জনকে আমি দিতে পারবো, -32, 19 থাকবে। 32 জনকে দিতে পারলাম। এবার আসি 16কেও আমি দিতে পারবো যেহেতু 19 ছিল। এখন তাহলে থাকলো কত? 17, 18, 19, 3। তার মানে 8কে আমি দিতে পারবো না, 4কে আমি দিতে পারবো না, 2কে আমি দিতে পারবো এবং 1কে আমি দিতে পারবো। দেখেন, এই সংখ্যাটার বাইনারি হচ্ছে হলো এইটা। আমি যদি ডাবল ডাবল প্রক্রিয়া ইউজ করতাম, আমার মিনিমাম 8 মিনিট সময় লাগতো। হোয়ারেস আমি এটা সাবট্রাকশন প্রক্রিয়াতে 1-2 মিনিটে করে ফেলতে পারবো। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন? না না স্যার। স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আপনারা নিজেরা একটু করেন, কারণ প্র্যাকটিস মেক্স অল ক্লিয়ার। এই দুইটাকে আপনারা বাইনারি করেন। আমি হোয়াটসঅ্যাপে দিছি, হোয়াটসঅ্যাপে দিলেই হবে।
কি করতেছেন? জি স্যার, অলমোস্ট।
স্যার ডান। আমি কারেক্ট অ্যান্সারটা গ্রুপে দিয়ে দিছি, কারো যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারেন। আর না থাকলে আমি বুঝা নেবো যে আপনারা সল ওকে ফ্রম ইউর এন্ড। ওকে, এইবার দেখেন এই জিনিসগুলো একটু মজাদার ওয়েতেও শেখা যায়। যেমন ধরেন সিসকোর একটা ইয়ে আছে, এটা বলে বাইনারি গেম। সো এই লিঙ্কটা ওই আপনি ওই যে কন্টেন্টের মধ্যে পেয়ে যাবেন, একটা টেক্সট ফাইল আছে ওখানে। জাস্ট দেখানো এই জন্য যে ধরেন এই যে আমাদের 5 বানাইতে হবে, কিভাবে বানাবো? এক তো আছেই, তাহলে 4, 2 বানাইতে হবে, তার মানে আপনি এক আছে অলরেডি, সো এক। সরি, এটা এটা হবে না, ডাইরেক্ট 2 দিবেন। সো এইভাবে আপনি আগায় যাবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আপনি মাস্টার হয়ে যাবেন। ঠিক আছে? খুব বেশিক্ষণ এটা প্র্যাকটিস প্রয়োজন পড়ে না, 5-10 মিনিট। এখানে যে 4টা লিঙ্ক দেওয়া আছে, সরি গেল কোথায়, এই যে 4টা লিঙ্ক দেওয়া আছে, এইটা ফার্স্ট লেভেল, এটা সেকেন্ড লেভেল, এটা হলো থার্ড লেভেল। মানে আপনি এখানে গেলে একদম পুরোপুরি, মানে এই লেভেলে যাওয়ার পরে যে প্রশ্নগুলো আসবে সেটার প্রশ্নটা ডিফারেন্ট, এইখানে প্রশ্নটা আসবে সেটা আরেক ধরনের ডিফারেন্ট আসবে। ওকে, সো এনিওয়ে, আমাদের ক্লাস করতে করতে ওই জিনিসগুলো তখন প্র্যাকটিস করলে দেখবেন আপনি এ, সব জিনিসগুলো ইজিলি আপনার মাথায় ক্যাচ করতেছে। আচ্ছা, এবার আমরা স্লাইডে একটু ব্যাক করি আবার। তা আমরা ছোটবেলায় যে পড়ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটাকে বলে পাওয়ার অফ পজিশন। ওকে, তেমন বাইনারিরও পাওয়ার অফ পজিশন আছে, এবং বাইনারি অফ পাওয়ার অফ পজিশন থেকে সাবট্রাকশনের ক্যালকুলেশনটা কাজ করে। আমরা এটা অলরেডি দেখলাম, এই যে 2 to the power 7 = 128, 2 to the power 6 64, 2 to the power 5 32, 2 to the power 4 16, 2 to the power 3 8, 2 to the power 2 4, 2 to the power 1 2, 2 to the power 0 1। আমরা কেন, কারণ হচ্ছে প্রত্যেকটা, মানে 8টা বিট নিয়ে কাজ করতেছি, বিকজ প্রতিটা IP ভার্সন 4 এর একটা ডেসিমেল নোটের ভিতরে 8টা বিট আছে। সো দ্যাটস ওয়াই আমরা 8টা বিট নিয়ে কাজ করতেছি। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই আপনি ডেসিমেল সংখ্যারে বাইনারিতে কনভার্ট করতে পারবেন। প্রসেসটা ওই যে আমি যেমন খেলার ছলে বুঝাইলাম, খেলার ছলে বলতে কি, ওই যে আপনার 128 আছে, মানে সরি, আপনার কাছে 192টা কলম আছে, আপনি কি সেটা 128 জনকে দিতে পারেন? এই প্রসেসে যদি আপনি আগায় যান, তাহলে জিনিসটা দেখবেন দ্রুত ক্যাচ করবে। ওকে, সো আমাদের কম্পিউটিং সিস্টেম যে কোনো IP ভার্সন 4কেই আসলে বাইনারিতে কনভার্ট করে ফেলবে। আমরা অলরেডি করছি, সো এই জিনিসগুলো এখন আমাদের জন্য বোঝা সহজ। এবং এইটা হচ্ছে আমাদের সাবনেটিং এ যাওয়ার পূর্ব শর্ত। আপনি বাইনারি জানা ছাড়া সাবনেটিং এ যেতে পারবেন না। আচ্ছা, এখন একটু পুরনো কথাবার্তাতে আসি। আপনারা নিশ্চয়ই আইপির ক্লাসের সাথে পরিচিত, কম বেশি একদম নেটওয়ার্ক ফান্ডামেন্টাল কোথাও যদি পড়ে থাকেন, নিশ্চয়ই আইপির ক্লাসের সাথে পরিচিত। জি স্যার। জি স্যার। আচ্ছা, আমি কিছু বেসিক প্রশ্ন করি। আমরা কি ক্লাসে আইপি ব্যবহার করি?
মানে আমরা তো জানি আইপি ভার্সন 4 5টা ক্লাসে বিভক্ত, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি, ক্লাস ই। তো আমার বেসিক দুটো প্রশ্ন। এক নাম্বার হচ্ছে এই ক্লাসগুলো ডিফাইন হয়েছে কিভাবে, এটা হচ্ছে এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্ন, আমরা কি এখনো ক্লাস ফুল ওয়েতে আইপি ব্যবহার করি কি করি না? স্যার ক্লাসগুলো ডিফাইন করা হয়েছে ব্লককে নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি দুইটা ভাগ করার মাধ্যমে। যদি আমি প্রথম ব্লকটাকে নেটওয়ার্ক আইডি নিই, তাহলে স্যার ক্লাস এ ডিফাইন হয়। তারপরে যখন প্রথমটা এবং দ্বিতীয় দুইটা ব্লককে নেটওয়ার্ক আইডি হিসেবে নিই, তখন স্যার ক্লাস বি। আর তিনটা তিনটা ব্লককে যদি আমি নেটওয়ার্ক আইডি হিসেবে নিই, তাহলে স্যার ক্লাস সি বলে। আচ্ছা, আর আর আমরা ক্লাস ফুললি ব্যবহার করি না। কেন করি না? স্যার এই ক্ষেত্রে ক্লাস ফুললি ব্যবহার না করার কারণ হচ্ছে আমাদের অনেকগুলা আইপি ওয়েস্ট হয় যদি আমরা এই ক্লাস ফুললি ব্যবহার করি। আমার একটু তো ইজিলি বুঝাইতে পারবেন জিনিসটা? স্যার আপনার সাপোজ, প্রত্যেকটা কথা কারেক্ট এখন পর্যন্ত যা বলছেন। স্যার যদি আমি যদি ক্লাস সি এর কথা চিন্তা করি, তাহলে আমার হোস্ট আইডি হিসেবে লাস্ট ব্লকটা ব্যবহার হয়। তো তখন আমার আহ, দুইটা 254টা হোস্ট আইডি, মানে হোস্ট হিসেবে আমি ব্যবহার করতে পারি। এখন আমার দরকার হচ্ছে সাপোজ 100টা, হুম, 100 জন ইউজার আছে আমার। হুম। তাহলে স্যার আমি যদি ওই একটা ব্লক 254 জনের জন্য নিই এবং 100টাকে ইউজ করি, বাকি স্যার 154টা তো স্যার ওয়েস্ট, মানে পড়ে থাকবে, এটা তো আমার ব্যবহারে আসলো না। তা আমি যদি মানে ক্লাস ফুললি না গিয়ে যদি আমি সাবনেটিং করি, তাহলে ওই আমি এই আইপি ওয়েস্টটাকে কমাইতে পারি। তাহলে আমার এই এখন এই জায়গায় এসে আরেকটা প্রশ্ন আসলো, তাহলে আমরা সাবনেটিং করি কেন? সাবনেটিং করি স্যার আমরা এই ব্লকটাকে আরো ছোট ছোট মানে ব্লকে ভাগ করার জন্য। লাভ কি তাতে? তাতে স্যার প্রথমত আমার আইপি ওয়েস্ট কমলো, দ্বিতীয়ত আহ, কিছু সিকিউরিটি রিজন হইতে পারে, যেমন আমার যদি ব্লক ছোট হয়, আমার এভেলেবেল আইপি কম, আমার ম্যাক্সিমাম ইউজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বাইরে থেকে কোনো আনঅথরাইজড অ্যাক্সেস ক্ষেত্রেও আমি কমাইতে পারি। আচ্ছা, আপনার প্রথম দিকের যতগুলো আনসার ছিল সবগুলা ঠিক ছিল, এক্সেপ্ট কেন সাবনেটিং করি এটাতে আইসা জিনিসটা ভুল হয়ে গেছে। ওকে, এর জন্যই ক্লাস করা। নাহলে তার ক্লাস করার প্রয়োজন পড়তো না। আপনি যদি সবই ঠিক জানতেন তাহলে তার ক্লাস করার কোনো প্রয়োজনীয়তা থাকতো না। এনিওয়ে, আমরা যুক্তি দিয়ে প্রত্যেকটা জিনিসের ডিসকভার করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে ক্লাস কনসেপ্ট কোত্থেকে আসলো, মানে আমাদের এই ক্লাস কনসেপ্ট কেন আসলো, কি কারণে আসলো। আপনাকে মনে রাখতে হবে যে নেটওয়ার্কিং তথা ইন্টারনেট যেটাই বলেন না কেন, ঠিক আছে, সেইটা কিন্তু সাধারণ মানুষরা আবিষ্কার করেনি। এটা আবিষ্কার করছিল আর্মি। তার মানে এটা টেকনোলজি অফ আর্মি, রাইট? আর্ম ফোর্সের টেকনোলজি ছিল। তো আর্ম ফোর্স যখন চিন্তা করছিল, তখন তার আইপি ভার্সন 4 দিয়েই ভাবছিল যে ইহা রোজ কেয়ামত পর্যন্ত চলে যাবে, আমাদের আর কোন আইপি অ্যাড্রেসের প্রয়োজন পড়বে না। বিলিভ ইট অর নট, দ্যাট ইজ ট্রু। মানে কি বুঝতে পারতেছেন? তারা যে আইপি ভার্সন 4 নিয়েছিল, তারা ভেবেছিল যে ইহা রোজ কেয়ামত পর্যন্ত চলে যাবে। তারা ভাবে নাই কখনো যে কম্পিউটার বা কম্পিউটিং জিনিসপত্র সাধারণ জনগণ ইউজ করবে। এম আই ক্লিয়ার? এই কনসেপ্টটা আগে আপনারা বুঝতে হবে। এবং তারা ওই কারণেই ক্লাসফুল আইপি থ্রোতে গেছিল। আসলে ক্লাসফুল আইপি জিনিসটা কি, এটা আমি আপনার আরেকটা অ্যানালজি দিয়ে বুঝাই। সেটা হচ্ছে, আমার নাম শুভদীপ রায়, আমার ছোট বোনের নাম সঙ্গীতা রায়, আমার ওয়াইফের নাম তমা রায়, আমার বাবা ছিলেন, মারা গেছে, তার নাম হচ্ছে নির্মল কান্তি রায়।
আমাদের এই 4 জনের মধ্যে কমন জিনিসটা কি? স্যার রায়। এটাকে আইপির পরিভাষায় বলে হচ্ছিল নেটওয়ার্ক আইডি। কি? নেটওয়ার্ক আইডি। এবং নেটওয়ার্ক আইডি অপরিবর্তনশীল। যেমন আমাদের প্রত্যেকের ক্ষেত্রে রায়, যদি বলা হয় রায় বাড়ি, তাহলে এই 4 জন রায়ই ওখানে রিপ্রেজেন্ট করে। কিন্তু আমরা 4 জন আলাদা আলাদা ব্যক্তি, ঠিক আছে? আমি শুভদীপ, আমার ওয়াইফ তমা, আমার ছোট বোন সঙ্গীতা, আমার পিতা ছিলেন নির্মল কান্তি। ওকে, এরা হচ্ছে প্রতিজন হোস্ট। বুঝতে পারছেন? জি স্যার। মানে আমি যদি আরেকটু এবার কম্পিউটিং এ বুঝাই, মনে করেন 2 গ্রুপ কম্পিউটার আছে, 2টা গ্রুপ, মানে এক গ্রুপে হয়তো 100টা কম্পিউটার আছে, আরেক গ্রুপে 100টা কম্পিউটার আছে, 2টা গ্রুপ আলাদা আলাদা। এই 2 গ্রুপের নেটওয়ার্ক আইডি সেম হবে, বাট হোস্ট আইডি প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা হবে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো তখন যেহেতু এটা আর্ম টেকনোলজি ছিল, তাহারা ভাবলো যে ভাই, মানুষের এত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকারটা কি? সহজ হিসাব আমরা করি। কি সহজ হিসাব করি? আমাদের অক্টেট কয়টা? 4টা। প্রথম অক্টেট যদি নেটওয়ার্ক আইডি হয়, মানে প্রথম অক্টেট অপরিবর্তনশীল থাকবে, বাকি 3 অক্টেট যদি পরিবর্তনশীল হয়, তাইলে তাকে আমরা বলবো ক্লাস এ ব্লক। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, ক্লাস বি তে আইসা কি হবে? 2টা অক্টেট, প্রথম 2টা নেটওয়ার্ক আইডিতে থাকবে, সেটা অপরিবর্তনশীল। শেষের 2টা পরিবর্তন হবে, তাইলে আমরা তাকে বলবো ক্লাস বি ব্লক। সি ব্লকে কি হবে? প্রথম 3 ব্লক অপরিবর্তনশীল থাকবে বা নেটওয়ার্ক আইডি হবে, চতুর্থ ব্লক মানে চতুর্থ অক্টেট পরিবর্তন হবে, তাইলে আমরা তাকে বলবো ক্লাস সি ব্লক। এবং আপনি যদি হিসাব করেন হিসাব করেন তাহলে দেখতে পারবেন, আপনার এই যে বলা হচ্ছে 0008 থেকে শুরু করে 127,008 পর্যন্ত, তাইলে সেই অ্যাড্রেসের পরিসমাপ্তি হয় এই ক্লাস এ ব্লকে। 128 থেকে 191, 255,00 হয় ক্লাস বি ব্লকে। 192,0024 থেকে 223, 255, 255,024 হয় ক্লাস সি ব্লকে। প্রশ্ন হচ্ছে 8, 16, 24 কোত্থেকে আসলো? আপনার নেটওয়ার্ক বিট যত, এটা রিপ্রেজেন্টেশন তত। মানে এখানে আমাদের কয় বিট আছে? 8 বিট, তাহলে /8। এইখানে নেটওয়ার্ক আইডি কয় বিট আছে? 16 বিট, তাহলে /60। এইখানে কয় বিট আছে? 24 বিট, তাই /24। ক্লাস ডি আর ক্লাস ই কে আপনি এই ফর্মুলাতে ফর্মুলেট করতে পারবেন না। ক্লাস ডিটা স্পেশালি ইউজড হইতো মাল্টিকাস্টের জন্য, ক্লাস ই ব্লক প্রসেস হইতো রিজার্ভ হিসাবে বা ডকুমেন্টেশন পারপাসে প্রিজার্ভ করে রাখা হয়েছিল। এই হচ্ছে ব্যাখ্যা। তো জগৎ তো এই ফর্মুলেশনে গেলে জগতের খুবই সহজ হইতো, কিন্তু জগতের প্রবলেম দাঁড়াইলো অন্য জায়গায়। কোথায় দাঁড়াইলো? এইটা বোঝার জন্য আবার আমাদের একটু মাইক্রোসফট ওয়ার্ডে যাইতে হবে। ক্লাস এ ব্লকের প্রথম আইপি এইটা না? প্রথম আইপি ব্লকটা এইটা না ক্লাস এ ব্লকের? জি স্যার। আচ্ছা, এইটা তো ইনফ্যাক্ট তাইলে এ ব্লকের প্রথম আইপি নাকি? প্রথম আইপি ব্লক। এবং এই ব্লকের প্রথম আইপি কত? এই ব্লকের প্রথম আইপিটা কত? এই ব্লকের প্রথম আইপি কি এটা না? এটা কি বোঝা গেছে? জি স্যার। এইটাই ব্লকের প্রথম আইপি। প্রথম তাহলে IP। এই ব্লকের শেষ আইপি কত?
এই ব্লকের শেষ আইপি কি এইটা দেখেন তো, বুঝতে পারেন কিনা, আমি একটু হেল্প করি। জি স্যার। সবার ক্লিয়ার? দেখেন ভাই, এই গণিত না বুঝলে পরে সারা জীবনেও বুঝবেন না। আমি তারপরে একটু ব্যাখ্যা করে দেই আমার মতো করে। জিরো লিখছি কেন? কারণ নেটওয়ার্ক আইডি। নেটওয়ার্ক আইডি কি? অপরিবর্তনশীল, শুরুতেও যা থাকবে শেষেও তাই থাকবে। তারপরে কি ঘটনা ঘটছে? ঘটনা হচ্ছিল এটার পরের যে আইপি, এই 000 পরের আইপিটা হচ্ছিল, আমি একটু ভেঙে ভেঙে লিখি। এর পরের আইপিটা হচ্ছে 0.0.0.1। তারপরের আইপি কত? 0.0.0.2। এইভাবে যাইতে যাইতে 0.0.0.255 হইছে। তারপরে কি হয়েছে? 0.0.1.255, সরি, 1.0। তারপরে আবার হয়েছে 0.0.1.1। তারপরে কি হয়েছে? এইভাবে যাইতে যাইতে 0.0.1.255। তারপরে কি হয়েছে? 0.0.2.0। বিষয়টা কি বুঝতে পারছেন? কেন আমরা 255 বেশি যাইতে পারবো না? কারণ স্যার অক্টেট যেহেতু 2 to the power 7 পর্যন্ত যাওয়া যায়। রাইট। আমরা ওই যে কতক্ষণ আগে ক্যালকুলেট করে বলছিলাম, 128, 64 এগুলোকে যদি আপনি যোগ করেন তাহলে যোগফল কত হবে? 255 255। স্যার। আর নিশ্চয়ই আপনারা জীবনে কোনো না কোনো সময় কোনো না কোনো অ্যানালগ মিটার দেখার সৌভাগ্য হয়েছে। অ্যানালগ মিটারে কি হয়? 9-এর পরে কি হয়? একটা মিটার চলতেছে, 1 2 3 4 5 6 7 8 9। 9-এর পরে কি হয়? 9-এর পরে আগের ঘরটা 1 হয়ে যায়, পরের ঘরটা 0 হয়ে যায়, তাই না? জি স্যার। সিমিলারলি আমাদের মিটারের যাওয়ার ক্ষমতা কয় পর্যন্ত? 255। 255 পর্যন্ত। 255-তে গেলে কি হবে? আগের ঘরটা 1 হয়ে যাবে, পরের ঘরটা 0 হয়ে যাবে। এইভাবে যাইতে 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 কি জিনিসটা এই জায়গায় আসবে না? আসবে। জি স্যার। আচ্ছা, যদি এইটা আমরা মেনে নেই, এইটা হচ্ছে আমাদের আইপি ভার্সন 4-এ ক্লাস এর প্রথম ব্লক, তাহলে দ্বিতীয় ব্লক কত? তাহলে দ্বিতীয় ব্লকটা কত? দ্বিতীয় ব্লক কি এইটা? জি স্যার। গুড। তাহলে তৃতীয় ব্লক কত? ঠিক আছে কি আমার কথা? বুঝতে পেরেছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। ওকে। তাহলে এইভাবে যে আমি 127.0.0/8-এ যায় পৌঁছাবো, তাইলে আমার সামগ্রিক ক্লাস এ ব্লকটা এখানে আছে, রাইট? জি স্যার। এইখানে আবার আরেকটু কথা আছে। এই ব্লকটা প্রোডাকশনে ব্যবহার করা যায় না। এই ব্লকটা একটা রিজার্ভ ব্লক। আর এই ব্লকটা একটা স্পেশাল পারপাসে ব্যবহৃত হয়, যাকে আমরা বলি লুপ ব্যাক। ওকে। টোটাল ব্লক ছিল কয়টা ক্লাস এতে? ক্লাস এতে টোটাল ব্লক ছিল কয়টা? স্যার, একশো 128টা। আঠাইশটা। তার মধ্যে আবার 2টা ব্লক ইউজ করতে পারবেন না, তাইলে থাকলো কয়টা? 126টা। তাহলে আমি যদি ক্লাসফুল ফরম্যাটে আইপি দিতে যাই, কয়টা কোম্পানি বা কয়টা জনকে আমি আইপি দিতে পারবো?
আমি মনে করেন আইআর, ইন্টারনেট রেজিস্ট্রি, আমার কাছে প্রতিটা কোম্পানি আইপি চায়, আমি ক্লাস ফুল ফরম্যাটে আইপি দিব, তাহলে ক্লাস এ ব্লক থেকে আমি কয়টা কোম্পানিকে আইপি দিতে পারবো? স্যার তখন 126টাকে দেওয়া যাবে। 126টা কোম্পানিকে। আর পৃথিবীতে এখন কোম্পানির সংখ্যা কত? আমরা নিজেরাও জানি না, তাই না? আমরা নিজেরাও বিষয়টা জানি না স্যার। জানি না। তাইলে দেখেন, আপনি যদি ক্লাসফুল ফরম্যাটে আইপি দেন, তাইলে ক্লাস এতে টোটাল আইপি ভার্সন 4 এর 50% আইপি আছে। সেই 50% আইপি অনলি 126টা কোম্পানির জন্য দিতে পারবেন, দেওয়ার পরে আপনি শেষ। ক্লাস বি ব্লকে দিতে পারবেন কয়টা? 16,384টা, হয়তো কিছু কমবে। ক্লাস সি ব্লকে যা দিতে পারবেন 20,97,152টা। বুঝতেছেন অবস্থা? তাহলে কি এই ফরম্যাট আমাদের জন্য প্রযোজ্য হবে, বা এটাকে আমরা ব্যবহার করতে পারবো? না স্যার। উত্তর হচ্ছে না। তাই আমরা এই ফরম্যাট বা ক্লাসফুল ফরম্যাট আমরা ব্যবহার করি না। এটা মূলত একটি লেগেসি ফরম্যাট। আমরা এইখান থেকে চলে আসছি যেই জায়গায়, সেটাকে বলে সিআইডিআর। সিআইডিআর নিয়ে আমি লাস্টে আলোচনা করব। আমরা কিছু বিভিন্ন ধরনের কনসেপ্ট নিয়ে আসলাম এই ক্লাসফুল ফরম্যাটে, আসলে যেহেতু ব্যবহার করা যাবে না, তাই আমরা যেই কনসেপ্টে আসছি তার নাম হচ্ছে সিআইডিআর। মানে এখন আমরা ক্লাসফুল আইপি হিসাবে ক্লাসে থাকবো না। ওই যে আপনি যেরকম বললেন না, কেউ একজন উদাহরণ দিতে গিয়ে বললেন কি, যে আমার ক্লাস সি ফরম্যাটে ডিফল্ট আইপি হচ্ছিল /24 এর স্ল্যাশ, তার মানে 254টা আইপি। এখন আমার যদি 100টা আইপি লাগে, তাহলে আমার তো ডেফিনেটলি, আমি যদি /24 আকারে আইপি দেই, তাহলে আমার আইপি ওয়েস্ট যাবে অর্ধেক, অর্ধেকের বেশি। তো আমি তাহলে কি করব? তাহলে আমার এই খরচটা কমাইতে হবে। খরচ কমানোর জন্য আমি সিআইডিআর এ চলে যাব। ওকে, কোথায় চলে যাব? সিআইডিআর, মানে ক্লাস ফুল ফরম্যাট এখন থাকবে না। ক্লাস ফুল ফরম্যাট হইলে হয় /8 হইতো, নাইলে /16 হইতো, নাইলে /24 হইতো। কিন্তু এখন আমরা ব্যবহার করব কত? 25, 27, 29, 17, 18। এগুলো কি ক্লাস? 17 কি ক্লাসের মধ্যে আছে? 18 কি ক্লাসের মধ্যে আছে? 20 কি ক্লাসের মধ্যে আছে? 25 কি ক্লাসের মধ্যে আছে? আমি কি বুঝাইতে পারলাম? আপনি মনে করেন আইপি হচ্ছে 172 16 ব্লকের। 172 16 মানে হচ্ছে ক্লাস বি ব্লকের আইপি। ওটার ডিফল্ট নোটেশন কত হওয়ার কথা? 16। বাট সেটারে যদি আমি এখন 24 ফরম্যাটে ব্যবহার করি, তাহলে কি সে ক্লাসে থাকলো? দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমরা এই আইপির এক্সোশনের জন্যই ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং বা সিআইডিআর এ আসলাম। দ্বিতীয় আরেকটা কনসেপ্টে আসলাম, ম্যাজিক কনসেপ্ট। সেটার নাম হচ্ছে পাবলিক এবং প্রাইভেট আইপি। আচ্ছা, আপনারা আগে বলেন তো, আপনারা পাবলিক এবং প্রাইভেট আইপি সম্পর্কে কি জানেন? স্যার প্রাইভেট আইপি হচ্ছে যেটা রিইউজেবল, মানে এটা আমি আমার ইচ্ছা মতো লোকাল নেটওয়ার্কে ব্যবহার করতে পারবো। আর একটু আর সহজ ভাবে বলেন না। মনে করেন আমি কিছুই যাই, কোন একটা অ্যানালজি দিয়ে, কোন একটা উদাহরণ দিয়ে। আমি একটু হেল্প করি, একটা ক্লু দেই, আপনি একটু ভাইঙ্গা আমারে বুঝান। সেটা হচ্ছে, আপনি ফোন নাম্বার এবং এক্সটেনশন এই দুটা বোঝেন? ফোন নাম্বার এবং এক্সটেনশন এই দুটা যদি বোঝেন, তাহলে এইটা দিয়ে আমাকে একটু বোঝান। স্যার ওই এক্সটেনশন বলতে যেমন যেটা ফিক্স থাকে ওইটা। না না, আচ্ছা আমি একটু ভাইঙ্গা বুঝাই দেবে। আমি আম্বারাইটিতে, আমাদের আম্বারাইটিতে আমরা আইপি ফোন ব্যবহার করি সাপোর্ট দেওয়ার জন্য। প্রত্যেকের ডেস্কের সামনে আইপি ফোন আছে।
এই প্রত্যেকটা আইপি ফোনের দুইটা করে নাম্বার আছে। যেমন আমারটার নাম্বার হচ্ছে 09611 000 139। ওকে, এইটা হচ্ছে এমন একটা নাম্বার যেই নাম্বারে আপনি আপনার মোবাইল থেকে ফোন দিলেও আমার ফোনে ফোন যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমার এই ফোনে আরেকটা নাম্বার আছে যেটার নাম্বার হচ্ছে 499। 499, আপনি সারাদিন আপনার মোবাইল থেকে, ইনফ্যাক্ট আম্বার আইটিডি আইপি ফোন থেকেও যদি 499-এ ফোন দেন, সারা জীবনে ওই ফোন নাম্বারে ফোন যাবে না, অন্তত আপনার মোবাইল থেকে এবং আইপি ফোন থেকে। কিন্তু আমাদের অফিসের ভিতরকার কেউ যদি 499-এ ফোন দেয়, তাহলে আমার কাছে ফোন আসবে। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা কি? ওই যে 499 সেটা হচ্ছে এক্সটেনশন, আর ওই যে ফুল নাম্বারটা সেটা তো ফোন নাম্বার। আমরা এই যে লোকাল নেটওয়ার্ক, নেটওয়ার্ক আসলে কি জিনিসটা? আমার অফিসে মনে করেন 100টা আইপি ফোন আছে। আমরা করছি কি, এই 100টা আইপি ফোনে প্রথমে মনে করেন সিও স্যারের নাম্বার দিছি 0001 বা 201। তারপরে সিটিও স্যারের নাম্বার দিছি 002। তারপরে সিএফও স্যারের নাম্বার দিছি 003। তারপরে আরেকজনের নাম্বার দিছি 004। এইভাবে যাইতে যাইতে ক্রমানুসারে আমরা নাম্বার দিয়ে গেছি। ওকে, ফাইন। সেগুলি হচ্ছে হলো আমরা লোকালি আমাদের মধ্যে একজন আরেকজনকে ফোন দিতে পারি সেই নাম্বার ব্যবহার করে। ইনফ্যাক্ট আপনার বাসায়ও আপনি চাইলে এরকম, মানে আপনার অফিসে আপনি মনে করেন, বাসায় তো আর আইপি ফোন এত ব্যবহার হবে না, আপনার 100 আইপি ফোনে আপনি আপনার ম্যানেজিং ডাইরেক্টরের নাম্বার করতে পারেন 001, 002। আপনারা এরকম নিশ্চয়ই হোটেলে দেখছেন না? হোটেলগুলোতে এই যে আমরা যেমন ধরেন রুম সার্ভিসের জন্য ফোন দেই 408-এ বা 409-এ, এরকম হয় না? রুম সার্ভিসের জন্য ফোন দেয় না ইন্টারকম ব্যবহার করে? জি বাট স্যার। সেই নাম্বারে আপনি বাইরের থেকে মোবাইল থেকে যদি 408-এ ফোন দেন, জীবনে ওই নাম্বারে ফোন যাবে? না স্যার, যাবে না। এইটা একটা বিষয়। কিন্তু ওই ফোন থেকে কি মোবাইল নাম্বারে ফোন দেওয়া যাবে না? যাবে। ওইটার আর একটা পাবলিক নাম্বার আছে। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, তার মানে পাবলিক আইপি হচ্ছে পাবলিকলি রিচেবল, আর প্রাইভেট আইপি হচ্ছে একটা প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে লিমিটেড। এই কথাটারে আমি একটু ফাইঙা বোঝানোর চেষ্টা করলাম। আচ্ছা, তাইলে আমি যদি একটা প্রশ্ন করি, দুইটা প্রাইভেট নেটওয়ার্কে কি সেম আইপি থাকতে পারে? দুইটা ভিন্ন ভিন্ন প্রাইভেট নেটওয়ার্ক? হ্যাঁ, দুইটা ভিন্ন ভিন্ন প্রাইভেট অবশ্যই স্যার, সেম নেটওয়ার্ক, সেম আইপি থাকতে পারে। সেম আইপি থাকতে পারে। তার মানে কিতাবে প্রথম দিন পড়ছি আইপি ইউনিক, পড়ছি না আমরা? জি স্যার। এখন আইসা কি পড়তেছি? আইপি ইজ নট সো ইউনিক। জি স্যার। ওকে, মানে কনসেপ্ট গুলা বোঝা দরকার আছে। আচ্ছা, তাই যারা পরবর্তীতে আইপি তে আরএফসি নিয়ে আসলো, 1918 আইএফসি যেটারে বলে, সেখানে তারা প্রাইভেট আইপির কনসেপ্ট আনলো। তারা ক্লাস এ ব্লক থেকে 10.00/8, ক্লাস বি ব্লক থেকে 172.16.00/12, এবং ক্লাস সি ব্লক থেকে 192.168.00/16, এই তিনটা ব্লককে প্রাইভেট অ্যাড্রেস রেঞ্জ হিসাবে চিহ্নিত করলো। আপনি চাইলে এই সকল আইপি আপনার প্রাইভেট নেটওয়ার্কে ব্যবহার করতে পারেন। আর পাবলিকলি রিচেবলের জন্য দরকার পড়লে পরবর্তীতে এর সাথে ন্যাট করবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন করবে। ক্লিয়ার বিষয়টা? এই আইপি গুলা গ্লোবালি রাউটেবল না। এই আইপি গুলা আইএসপি আপনাকে, আপনি বললেন যে ভাই আমার একটা প্রাইভেট আইপি আছে, আপনি এটা আমাকে ট্রানজিট হিসাবে রাউট করে দেন, এটা আইএসপি করে দিবে না। বিকজ এটা প্রাইভেট নেটওয়ার্ক, এটা আপনার নেটওয়ার্কের মধ্যেই থাকবে। আম্বার আইটি প্রাইভেট আইপি ব্যবহার করে, ট্রু, কিন্তু এটা আম্বার আইটির নেটওয়ার্কের মধ্যে সীমাবদ্ধ। আম্বার আইটি সেটাকে গ্লোবাল রাউটে নেওয়া যায় না। পাবলিক আইপি অনলি গ্লোবাল রাউটে রিচেবল, প্রাইভেট আইপি না। তার মানে এইখান থেকে কিন্তু আমরা আরেকটা কনসেপ্ট শিখলাম। কি শিখলাম?
রাউটার কি পাবলিক আইপি প্রাইভেট আইপি কোনটা এটা বুঝতে পারে? আচ্ছা। না, রাউটারের কাছে আইপি মানে আইপি। আসলে এই পাবলিক আইপি আর প্রাইভেট আইপি তৈরি করছি কারা? আমরা। কিভাবে করছি? আমরা গ্লোবাল রাউটিং এ যে প্রাইভেট আইপি কে কাট অফ করে দিছি। যেখানে হয়তো বাংলাদেশের কনসেপ্টে আইআইজি ইউজ হয়, বাইরের দেশের কনসেপ্টে টায়ার 1 নেটওয়ার্ক বা টায়ার 2 নেটওয়ার্ক ব্যবহৃত হচ্ছে, বাংলাদেশের কনসেপ্টে হয়তো আইআইজি। তার মানে আমরা প্রাইভেট নেটওয়ার্কে প্রোভাইডার, নেটওয়ার্ক প্রোভাইডার, সেটা আইএসপি হতে পারে, আইআইজি হতে পারে, সেইখানে রাউট করি না। আমরা এই কনসেপ্ট সম্পর্কে আরো জানবো, প্র্যাকটিক্যালি যখন আমরা কাজ করব আরো আসবে। এবার আসি কিছু স্পেশাল আইপি ভার্সন 4-এ। যেমন একটা বলতেছিলাম যে ক্লাস এ ব্লকের যে লাস্ট আইপিটা আছে, লাস্ট ব্লকটা আছে 127.0.0.8, এই ব্লকটা আমরা প্রোডাকশনে ব্যবহার করি না। এই ব্লকটা ব্যবহৃত হয় লুপ ব্যাক অ্যাড্রেস হিসাবে। হোয়াট ইজ কল্ড লুপ ব্যাক অ্যাড্রেস? আপনার কম্পিউটারের মধ্যে একটা ব্লক, আইপি ব্লক বসানো আছে 127.0.0.8। আপনার বাসার রাউটারে ইন্টারনেট বন্ধ করে দেন, আপনি দেখবেন এই আইপি ব্লকের যে কোনো আইপি কে আপনি পিং করলে পিং পাবেন। মানে আপনি 127.0.0.1 রে পিং করলে পিং পাবেন, 127.0.0.2 রে পিং করলে পিং পাবেন, 127.255, 255, 254 রে পিং করলেও আপনি পিং পাবেন। কেন আপনি পিং পাচ্ছেন? বিকজ এই ব্লকটা আপনার নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড তথা নিক কার্ডের মধ্যে অ্যাসাইন করা আছে। কেন অ্যাসাইন করা আছে? এইটা টেস্ট করতে ব্যবহৃত হয় টিসিপি আইপি প্রোটোকল, যেটা আসলে না হইলে ইন্টারনেট কাজই করবে না বা নেটওয়ার্ক কাজই করবে না। সেই প্রোটোকলটা অপারেশনাল আছে কি নাই। আমরা প্রথমে, আমি যখন সাপোর্টে জয়েন করছি, এখন এই সমস্যাটা হয় না। অনেক সময় ক্লায়েন্ট, তাও হইতে পারে, আমি এই জন্য অভিজ্ঞতাটা শেয়ার করতেছি, অনেক সময় ক্লায়েন্ট ফোন করে বলতেছে যে ভাই আমার অফিসের একটা কম্পিউটারে নেটওয়ার্ক পাচ্ছি না। তো কেন নেটওয়ার্ক পাচ্ছে না? তখন ওনারে গাইড করতাম। কিভাবে গাইড করতাম? যে আপনি এক কাজ করেন, আপনি উইন্ডোজ প্লাস আর এ চাপ দেন, তারপরে সেখানে লেখেন সিএমডি। ওকে ফাইন, সিএমডি খুললো। সিএমডি খোলার পরে আপনি এক কাজ করেন তো, একটা পিং দেন, পিং 127.0.0.1, এই আইপিটাকে পিং দেন। পিং পান? বলে হ্যাঁ পিং পাই। তার মানে টিসিপি আইপি অপারেশনাল আছে। যদি কয় পিং না পাই, তার মানে তার নেটওয়ার্ক ইন্টারফেসের কার্ড কোনো না কোনো কারণে কাজ করতেছে না। সেটা ড্যামেজ হইতে পারে ফিজিক্যালি, অথবা ড্রাইভার মিসিং থাকতে পারে। তো ক্যাজুয়ালি যেটা হয়তো ড্রাইভার মিসিং, এই কারণে কাজ করতেছে না। তাহলে তো আমি সারা দুনিয়ার নেটওয়ার্ক ঘাইটা লাভ নাই। আমি তখনই বুঝে গেলাম হোস্টের কি সমস্যা। তারপরে হয়তো বলতাম যে এক কাজ করেন, আইপি কনফিগ দেন। আইপি কনফিগ দিয়ে দেখেন যে আপনার গেটওয়ে কত, গেটওয়ে হচ্ছে 192.168.0.1, সেটারে পিং দেন। এইভাবে জিনিসগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করতাম। সো বাট এখন এটা লাগে না কেন? কারণ উইন্ডোজ গুলো অনেক স্ট্রং হয়ে গেছে আগের তুলনায়। কারণ আপনি উইন্ডোজ 10 বা 11-এর যে ড্রাইভার, মানে যে কালেকশন, ড্রাইভারের যে ওর লাইব্রেরি, এটা বিশাল, যে কারণে ওর মধ্যে এটা বিল্ট ইন ভাবেই ও পেয়ে যায়, খুব সাধারণত এই সমস্যাটা হয় না। এনিওয়ে, আরেকটা স্পেশাল কেস অফ আইপি, সেটা হচ্ছে লিঙ্ক লোকাল অ্যাড্রেস। আচ্ছা, আমরা উইন্ডোজে এরকম বলি না, এই যে দেখেন তো, ওয়াইফাই, সরি এইখান থেকে দেখাইলে আপনারা বুঝবেন না, এইখান থেকে দেখাই। আমার এখানে কি লেখা আছে দেখেন তো, কি লেখা আছে? স্যার obtain an IP অটোমেটিক্যালি address অবটেন করা। at অটোমেটিক্যালি, মানে তুমি অটোমেটিক্যালি আইপি পাও, বাবা। পাবা। ওকে ফাইন। এখন মনে করেন এই অটোমেটিক্যালি আইপিটা দিবে কে? ওই পাইবো, ভালো কথা, কেউ না কাউকে তো দিতে হবে। কে দিবে? ডিএইচসিপি ডিএসসিপি। সার্ভার, সার্ভার, রাইট। ও হচ্ছে কি জি স্যার। ডিএইচসিপি ক্লায়েন্ট,
ওকে আইপি প্রদান করবে কে? ডিএইচসিপি সার্ভার। ডিএসসিপি সার্ভার। সাধারণত আমাদের বাসা বাড়িতে ডিএইচসিপি সার্ভার কে হয়? আমাদের বাসার রাউটার, তাই না? জি স্যার। আচ্ছা, এখন মনে করেন আমার বাসার রাউটারটা পাওয়ার বন্ধ, তার মানে কি ডিএইচসিপি সার্ভারটাও বন্ধ। এম আই রাইট? জি স্যার। আচ্ছা, এবার যদি আমি আমার ল্যাপটপটা অন করি, তাহলে কি আমার ল্যাপটপ অন হবে? স্যার ল্যাপটপ তো অন হবে। হওয়া কি উচিত? ল্যাপটপ অন হবে এটা আমরা জানি, কিন্তু হওয়া কি উচিত? না স্যার। হওয়া উচিত না। কেন হওয়া উচিত না? কারণ এটা একটা এরর, তাই না? কারণ জি ডিএইচসিপি স্যার। সার্ভার বন্ধ, তুমি বাবা আইপি পাইতাছো না, তুমি তাহলে কেন অন হইবা? তুমি বলবা যে আমি আইপি পাইতাছি না, আমি অন হমু না। তুমি তো সেটা বলতেছো না। উইন্ডোজ এই জিনিসটা বলে না, কিন্তু লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন আছে। লিনাক্সের নাম তো শুনছেন? জি স্যার। লিনাক্সের অনেক ডিস্ট্রিবিউশন আছে, লেটস সে উবান্টু। হ্যাঁ, এইটা যদি আপনি আইপি না পান আর আপনি যদি ডিএইচসিপি ক্লায়েন্ট করে রাখছেন এবং আপনার বাসার রাউটার বন্ধ, ভাই ও সিস্টেম হল্ড করে বসে থাকবে, ও অন হবে না। কেন অন হচ্ছে না? কারণ সে আইপি পাচ্ছে না। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে, তাহলে উইন্ডোজ কিভাবে অন হচ্ছে? উইন্ডোজ করে কি, এই যে আমাদের একটা আইপি ব্লক আছে না, এই যে দেখলাম 169.254.0.0.16, এই আইপি ব্লক থেকে সে নিজেকেই নিজে একটা আইপি অ্যাসাইন করে। যেহেতু আইপি পাচ্ছে না, ডিএসসিপি সার্ভার থেকে আইপি পাচ্ছে না। যেমন দেখেন, প্যাকেট ট্রেসার এই জন্য আমার পছন্দ, মানে অসম টুল। আপনি এগুলো ওই মানে অনেকে আছে শুরুতেই করে কি, ইয়া জিএনএস 3 ইভিএনজি তে চলে যায়, এটা খুব ব্যাড প্র্যাকটিস। প্যাকেট ট্রেসার মানে এই সব বেসিক প্যাকেট ট্রেসার এত ডিপলি দেখায়, যেটা আসলে ইভিএনজি জিএনএস 3 দেখায় না। দেখেন, আমার এই হচ্ছে একটি কম্পিউটার, কম্পিউটার নেটওয়ার্কে কানেক্টেড নাই। সো ডিএইচসিপি তে সার্ভারে আইপি পাওয়ার তার কথা না, এটা আমরা জানি। হাইট ফ্লোটিং কন্ট্রোল, ডেস্কটপে যাই, আইপি কনফিগারেশনে যাই, স্ট্যাটিক আছে। বাট ডিএইচসিপি করি, ডিএইচসিপি করলে কি হয়? লেট ইট অবজার্ভ। ও আচ্ছা, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা ডাউন, যেহেতু ও কাজ করতেছে না, দাঁড়ানো ওরে আপ করাই, ওরে কৃত্রিম ভাবে আপ করাই। সেটা হচ্ছে হলো, আমরা একটা সুইচ নেই, সুইচ নিয়ে ওইটার সাথে কানেক্ট করে দিই, তাহলে তো আপ হয়ে যাবে। ফার্স্ট ইথারনেট 01 থেকে পিসির ইন্টারফেসে কানেক্ট করে দিলাম। অন হচ্ছে, ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তাহলে অন হয়ে যাবে। এইবার যদি যাই আইপি কনফিগারেশনে, কি বললো? ডিএসসিপি রিকোয়েস্ট ফেইল্ড, তাই না? স্ট্যাটিক ডিএসসিপি রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস, ও ডিএসসিপি রিকোয়েস্ট করতেছে, এটা ফেইল্ড করলো। আচ্ছা, এই ভার্সনটা এটা দেখায় না, এটা তো দেখানোর কথা। তারা দেখি কমান্ড প্রমোটে আসে কিনা। আইপি কনফিগ স্ল্যাশ অল, না এই ভার্সনটাতে এটা দেখায় না, আগে তো দেখাইতো। এই ভার্সনটায় তাই মানে ওইটা বাদ দিয়া দিছে। আচ্ছা, এটা প্রোগ্রামিং এরর থাকতে পারে, মে কুড বি। আমি আপনাদের এইটে ইনস্টল করে দেখাবো না। এইটে মানে এইটা হয়তো কোনো কারণে এরা এইবার এটা ক্যাচ করে নাই, যারা এটা ডেভেলপ করছে। এই ডিএসসিপি তে ডিএসসিপি রিকোয়েস্ট যদি ফেল্ড হইতো, তাহলে এইখানে 169 ব্লকের আইপি অ্যাসাইন করে নিত।
বুঝতে পারছেন? এটা ভার্সন 8 শিওর দেখায়, কারণ আমি প্লেন্টি অফ টাইম এই জিনিসটা ক্লাসের আগে দেখাইছি। ভার্সন 9 এইবার আমিও নিজে ইউজ করতেছি, এই জিনিসটা আমার জানা ছিল না যে এটা এখানে দেখায় না। এনিওয়ে, তো ও উইন্ডোজ করে কি, ও নিজের নিজে এই ব্লক থেকে একটা আইপি অ্যাসাইন করে নেয়। এই জন্য এটাকে বলে আপিপা। এই অ্যাড্রেস ব্লকটা আপিপা নামে পরিচিত, অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেসিং। উইন্ডোজ দিয়ে বললাম কারণ উইন্ডোজ নর্মালি এই কাজটা করে। উইন্ডোজ ছাড়াও অনেক ডিভাইস আছে যারা আপিপা আইপি ব্যবহার করে তখনই যখন ডিএইচসিপি ক্লায়েন্ট একটি আইপি পাইতে ফেলড হয়। আচ্ছা, আমরা এখানে অনলি পাবলিক প্রাইভেট আইপি, লুপব্যাক এবং আপিপা নিয়ে কথা বললাম। আপনি যদি আরো আইপি সম্পর্কে জানতে চান, এই যে আমরা যে জানি অনেক সময় আমাদের ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন আসে যে আইপি কয় ধরনের, আমরা বলি আইপি 2 ধরনের, কি কি? পাবলিক আইপি অ্যান্ড প্রাইভেট আইপি। এই উত্তরটা আসলে নট সো কারেক্ট। হ্যাঁ, নট সো কারেক্ট কেন? আপনি দেখেন, আপনি যদি আইপি ভার্সন 4 এর অ্যাড্রেসের উইকিপিডিয়াতে যান, হিয়ার ইজ অ্যাকচুয়ালি লটস অফ টাইপ আইপি অ্যাড্রেস। দেখছেন? যেমন এইটা রিজার্ভ, কি পারপাসে? সফটওয়্যার পারপাসে রিজার্ভ। এইটা কি হয়েছে? প্রাইভেট নেটওয়ার্ক। এই ব্লকটাও প্রাইভেট নেটওয়ার্ক, এগুলো প্রোডাকশনে ব্যবহৃত হয় না। এটা কি হয়েছে? এটা হচ্ছে আমরা জানি লুপব্যাক। এইটা কি? ওই যে আপিপা। এইটা কি হয়েছে? প্রাইভেট নেটওয়ার্ক। 192.0.0.24 আমরা জানি এটা প্রাইভেট নেটওয়ার্ক। এইটা কি হয়েছে? ডকুমেন্টেশন। এইটার কি হয়েছে? এটা ইন্টারনেট স্কোপ হিসাবে ব্যবহৃত হয়, এটা রিলে করার জন্য ব্যবহৃত হয়। সো এরকম অনেক অ্যাড্রেস টাইপ আছে যেটা আমরা জাস্ট যে পাবলিক অ্যান্ড প্রাইভেট আইপি বলে ফেলি। ওইটা হয়তো বিগিনারদের জন্য ওকে আছে, বাট আরেকটু অ্যাডভান্স লেভেলে অন্তত এগুলোর একটা আইডিয়াটা থাকাটা জরুরি। ঠিক আছে? সো উইকিপিডিয়া থেকে দেখে নিতে পারেন যে আপনার আরো কি কি আছে। আমি একদম প্রোডাকশনে যেগুলো রেগুলার ইউজ হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। নেক্সটে আসি। এবার আমাদের একটু হোমওয়ার্ক। আমি হোমওয়ার্কের এক পার্ট করে দিব, আপনারা বাকিটা কমপ্লিট করে জমা দিবেন। কিভাবে জমা দিবেন আমি বলতেছি। এটা হচ্ছে ক্লাস এ ব্লক, 1 থেকে 126। কেন 1 থেকে 126? কারণ আপনি 000 127 এই দুইটা ব্লক ব্যবহার করতে পারবেন না। এটার ভ্যালিড নেটওয়ার্ক নাম্বার কত? 1000। এটার হচ্ছে 126.000। এটার 128 থেকে 191, তাই 128.000 থেকে 191.255.00 পর্যন্ত। 192 থেকে 223, তাহলে 192.000 থেকে 223, 255, 255, 0। সবার কি এই বিষয়গুলো ক্লিয়ার? ক্লিয়ার? এটা হচ্ছে জি ডিফল্ট স্যার। ভাবে। আচ্ছা, আমাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে এইটা, আমি একটা কইরা দিই। এটা কোন ক্লাসের আইপি? স্যার ক্লাস এ। ক্লাস এ। তাহলে ক্লাস কি হলো? ক্লাস এ। নাম্বার নেটওয়ার্ক অক্টেট মানে হচ্ছে এইখানে কয়টা অক্টেট নেটওয়ার্ক পোর্শনে পড়ছে? কয়টা অক্টেট পড়ছে? স্যার একটা। একটা স্যার। একটা। কয়টা অক্টেট হোস্ট পোর্শনে পড়ছে? তিনটা স্যার। তিনটে স্যার। তিনটা। নেটওয়ার্ক আইডি কত এটার? স্যার /8। নেটওয়ার্ক আইডি, নেটওয়ার্ক আইডি মানে হচ্ছে নেটওয়ার্কের শুরুর অ্যাড্রেস। স্যার ওয়ান ও ডট স্যার। জিরো ডট জিরো ডট জিরো। ওয়ান স্যার ডট জিরো জিরো ডট ডট জিরো ডট জিরো ডট না না না, এটা 1.0.0.0, কারণ আপনি যে 0.0.0 বলতেছেন ওটা হচ্ছে প্রথম ব্লক। আমরা এটা জি অ্যাকচুয়ালি স্যার। ক্লাসের দ্বিতীয় ব্লক নিয়ে কথা বলতেছি। ব্রডকাস্ট অ্যাড্রেস কত? স্যার ওয়ান ডট জিরো ডট জিরো ডট 1.255.255. 255 স্যার, 255 255। 200। বাকিগুলা কি পারা যাবে 2 থেকে 9 পর্যন্ত? জি স্যার, পারা যাবে।
তাহলে আপনারা কি করবেন? আপনারা প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ড নিবেন, সিমিলার টু মি। আমি একটু তাও দেখাই দেই, কারণ অনেকের আমার মানে খুব ইয়া সমস্যা হচ্ছে কি, আমি একটু প্রফেশনাল কাজ পছন্দ করি। হ্যাঁ, আর এই যে একদম লাস্ট মোমেন্টে যে গিয়ে আপনার যদি ইয়া দেন, আমি না দেখতে পারি না, আমি তাহলে গাইড করতে পারি যে আপনার ল্যাবে কোথায় কোন প্রবলেমটা একটু একটু বেটারমেন্ট কিভাবে হইতে পারে। হ্যাঁ, সো এই গাইড গুলো করতে পারি। একটু চেষ্টা করবেন অন্তত ক্লাস যেদিন তার, আমি জানি সবার লাইফে ব্যস্ততা আছে, আমার লাইফে অনেক অনেক ব্যস্ততা আছে, আমি সেগুলো জানি এবং মানি, কিন্তু চেষ্টা করবেন অন্তত ক্লাস শুরু হওয়ার 5 ঘন্টা আগে দিতে, তাইলে আমি একটা ফাঁকে টাকে দেখা একটু গাইড দিয়ে দিতে পারি। একদম ক্লাসের আগে আগে যদি দেন না, আমি আসলে কিছু করতে পারি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছিল, একটু আমরা যদি প্রফেশনাল ওয়েতে করি, তাহলে আমাদের ছোটবেলা থেকেই, মানে এখন তো আমরা শিখতেছি, এই শিখার বয়স থেকে আসলে আমাদের প্র্যাকটিসটা মানে ওই প্রফেশনাল হবে, যেটা পরবর্তীতে জব লাইফে, এখন যদি কোনো মতে করেন, তাহলে আসলে যেটা হবে, ওই আপনার জব লাইফে গিয়ে সব জিনিস কোনো মতে থেকে যাবে, যেটা আসলে গুড সাইন না। আমার এখানে কয়টা ঘর? 1 2 3 4 5 6 7টা ঘর। আর আমার টোটাল এইভাবে লাগবে হচ্ছিল 8টা 9টা, তাহলে 7 বাই 9। তাহলে আমার কলাম লাগবে হচ্ছে হলো 7টা, এখানে লাগবে ধরেন 8টা নিলাম, ওই ট্যাপ দিয়ে 9টা বানাই নিবো, এই যে ট্যাপ দিব, 9টা হয়ে যাবে। এখানে দিলেন সিরিয়াল, ওকে। তারপরে দিলেন এই যে নামগুলো আছে সবগুলো এইভাবে এইভাবে বসাইলেন, আইপি অ্যাড্রেস ক্লাস, হ্যাঁ, আইপি অ্যাড্রেস, ADDRE অ্যাড্রেস, CRASS ক্লাস। তারপরে কি, একটু লেখাটা ছোট করি, আইপি অ্যাড্রেস ক্লাস, নাম্বার নেটওয়ার্ক অক্টেট, নাম্বার নেটওয়ার্ক অক্টেট, কপি করি, এটাতে দিয়ে দেই হোস্ট, এটাতে দিয়ে দেই নেটওয়ার্ক আইডি, এটাতে দিয়ে দেই ব্রডকাস্ট আই। এবার এটারে আমি একটু মিডল মার্চ করে নিই, সুন্দর হলো। এখন মনে করেন এটা পুরোটা কমপ্লিট করলেন লিখে টিখে, তারপরে এটারে কন্ট্রোল C দিয়ে চাইলে এইভাবে দিলেও দেখবেন সুন্দর করে ও ইমেজ তৈরি করে নিবে। হ্যাঁ, আর যদি না হয়, তাহলে আমার ওই ফাইলটাই দিলেন সরাসরি। আপনি এটা এক্সেলেও করতে পারেন, এক্সেলে করলে আপনার কষ্ট করে ঘরটর করতে হবে না। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে করলে আপনাকে একটু টেবিল বানায় সুন্দর করে আমার একটু করে পিডিএফ এ দিবেন। হ্যাঁ, পিডিএফ এ দিবেন অথবা এক্সেলে দিবেন, কারণ মোবাইলে এই দুইটা ফরম্যাট পড়া যায়, ডক এক্সট্রা পড়া যায় না, এটা হচ্ছে সমস্যা। আপনারা হয় পিডিএফ এ দিবেন, নয়তো তো এক্সেলে দিবেন, কোনটা করে এই কাজটা, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক আজকে। আরেকটা হোমওয়ার্ক আছে, আমি এটা বলতেছি, এটা আগে একটু শেষ করি। তাহলে আপনারা অলরেডি বুঝছেন কেন আমরা ক্লাস ফুলে নাই। ক্লাস ফুলের বদলে আমরা কোথায় আসছি? সিআইডিআরে আসছি। উদাহরণটা ওই ক্লাসেই একজন খুব ভালো করে দিছিল, যে আমার 100টা আইপি লাগবে, আমি খামোখা কেন 200 আইপি ইউজ করবো, তাহলে তো আমার ওয়েস্টেজ হবে। তো এর জন্য আমরা আসছি সিআইডিআর, মানে ডিফল্ট ক্লাসে এখন কেউ থাকবে না, তার বদলে আমরা তাকে ক্লাসলেস করে ফেলবো। এটাই হচ্ছে সিআইডিআর এর মূল কনসেপ্ট। আচ্ছা, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আমরা মেনলি IP v4 এর অ্যাড্রেস এবং ক্লাসগুলো নিয়ে আলোচনা করলাম। নাম্বার সিস্টেমের কনভার্সন নিয়ে আলোচনা করলাম, যেটা আমাদের সাবনেটিং এর জন্য লাগবে। আমরা বিভিন্ন রকম IP v4 এর অ্যাড্রেস টাইপ সম্পর্কে দেখলাম। পাবলিক এবং প্রাইভেট আইপির কনসেপ্টটা কি সেটা বুঝলাম। আমরা সিআইডিআর সম্পর্কে জানলাম, মানে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং সম্পর্কে জানলাম। এই জিনিসগুলো টোটাল আমাদের টপিক থেকে কাভার হয়েছে। আমাদের ক্লাসের আজকে সেকেন্ড হোমওয়ার্ক,
প্রথম হোমওয়ার্কটা হচ্ছে হলো এই টেবিলটা করা। দ্বিতীয় হোমওয়ার্ক হচ্ছে একটা প্রশ্নের উত্তর জানা। সেই প্রশ্নের উত্তরটা হচ্ছে আমরা কেন সাবনেটিং করি। ক্লিয়ার? প্রশ্নের উত্তরটা এটা দিবেন মুখে, এটা লিখতে হবে না কোথাও। নেক্সট ক্লাসের শুরুতে আমরা এটা জানার চেষ্টা করব। আপনারা আপনাদের মতো গবেষণা করেন যে আমরা কেন সাবনেটিং করি। এটা হচ্ছে আমার জানার কোশ্চেন। আর যেটা লিখে জমা দিবেন সেটা হচ্ছে ওই টেবিলটা জমা দিবেন কমপ্লিট করে। কারো কোনো প্রশ্ন? আজকের ক্লাস এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। কারো কোনো প্রশ্ন? কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি। জি স্যার।